হয়েছে রামপদদা? কোনো সমস্যা? সমস্যা মানে গ্রামের অবস্থাটা ভালো না সুশান্তদা। গত 6 মাস ধরে কেমন যেন একটা ভয় ভয় পরিবেশ। কিসের ভয়? চুরি ডাকাতি? না না, চুরি ডাকাতি নয়, কেমন যেন একটা অশরীরী কাণ্ড কারখানা। লোকে বলছে গায়ের ওই শ্মশানের ধারের বটগাছটার কাছে নাকি একটা খারাপ জিনিস ঘোরাফেরা করে। আরে রামপদদা, তোমরা এখনো সেই কুসংস্কার নিয়ে পড়ে আছো। ওসব তো মানুষের মন গড়া গল্প। মানছি দাদা, আমিও মানতাম, কিন্তু যা ঘটছে মানতে বাধ্য হচ্ছি। আমাদের রতনের ছোট মেয়েটা এই রাতে ঘুমোচ্ছিল, হঠাৎ কি হলো, সারা রাত শুধু ছটফট করলো, প্রলাপ বকলো। ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। ভোরবেলা দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার বলল শকে মারা গেছে, কিন্তু রতনের বউ বলছে মেয়ে নাকি ঘুমের মধ্যে বারবার বলছিল, ওই যে তান্ত্রিক, ওই বটগাছটার নিচে। কে তান্ত্রিক? কিসের তান্ত্রিক? কে সে? লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর তলে আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি 2010 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। দুঃখের বিষয় হলো আমি ভূত এফএম লাইভ শুনতে পারিনি, কারণ আমি একটা জব করি, ডাউনলোড করে শুনতে হয়। তবে এখন পর্যন্ত আপনার একটি এপিসোড আমি মিস করিনি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার লেখাতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আপনার এবং লিসেনারদের কতটুকু সত্য মনে হবে, তবে যার সাথে ঘটে সেই বোঝে বাস্তবতা। দেরি না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার চাচাতো ভাইকে নিয়ে। ওনার নাম বাবুল। তখন আমি ক্লাস 7-এ পড়ি, প্রায় 10-15 বছর আগেকার কথা। ঘটনাটি আমার বাড়িকে কেন্দ্র করে। আমাদের বাড়ির আয়তন প্রায় 10 বিঘার মতো। বাবুল ভাই হলেন আমার সবচেয়ে বড় চাচার ছেলে। তিনি অনেক সাহসী ছিলেন, আর আমাদের বাড়ি টিলা বাড়ি, যা চা বাগানের বাংলো বাড়ির মতো। তবে অনেকেই আমাদের বাড়ি মোকাম বাড়ি বলতেন, কারণ আমার বাবার দাদার আমলের আগে টিলার ওপরে 2টি গায়েবী পাথর আছে। আমার বাবা বলেছেন এটা নাকি গায়েবী, ওপর থেকে উড়ে এসেছে। তিনি শুনেছেন ওনার বাবার কাছ থেকে। পাথর দুটার মাঝখানে একটা গাছ, আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি কি গাছ। তবে মূল ঘটনাটা এই গাছকেই কেন্দ্র করে। সময় রাত 12টা হবে। বাবুল ভাইয়ের ছোট বোন টয়লেটের উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য আমার দাদিকে বলেন। দাদির ভীষণ ঘুম পাচ্ছিল, তিনি ওঠেননি, তাই বাধ্য হয়ে তিনি একাই যান। প্রায় রাত 2টা বাজে। হঠাৎ দাদি ঘুম থেকে জেগে ওঠেন এবং দেখেন তার নাতনি এখনো আসেনি। তিনি বের হন এবং টয়লেটের দিকে যান, কিন্তু নাতনিকে পান না। তিনি চিৎকার করে বাড়ির সবাইকে খোঁজাখুঁজি করতে বলেন এবং তার কথায় সবাই টেনশনে পড়ে যান। হঠাৎ চিৎকার শোনেন সবাই টিলার ওপর। তখন রাত 4টা হবে। সবাই ছুটতে থাকেন এবং টিলার ওপর গিয়ে সবাই যা দেখেন তা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিলেন না। তারা দেখেন সেই গাছ, যার কথা আমি আগে বলেছিলাম, সেই গাছের ওপরে অজ্ঞান অবস্থায় তিনি পড়ে আছেন। কয়েকজন ধরে গাছ থেকে নামান তাকে। যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন সবাই বলেন কি হয়েছে। তখন তিনি আমাদের ঘটনা বলেন। আমি যখন টয়লেটের জন্য বের হই তখন আমি দেখি আমার সামনে একজন সাদা শাড়ি পরা মহিলা, তার চোখ দিয়ে যেন রক্ত গড়িয়ে পড়ছে। আমি চিৎকার করছি,
কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই। এসব শুনে আমার বড় চাচা তিনি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন এবং প্রায় 15 মিনিট আমাদের ঘরের এক রুমে একা বসে তিনি কার সাথে যেন কথা বলেন। এরপর বের হয়ে আমার চাচাকে বলেন, আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন। আপনাদের টিলার উপর যে গাছ আছে ওই গাছে একজন জিন বসবাস করে। আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলে জিনটি কিছু করতে পারেনি। এরপর ইমাম সাহেব কিছু পানি পড়ার তাবিজ দেন আর বলেন, মরা বাড়িতে গেলে তাবিজটা খুলে যেতে হবে। এর কিছুদিন পর সব ঠিকঠাক ছিল। হঠাৎ ইমাম সাহেব স্ট্রোক করে মারা যান। জানি না কেন ইমাম সাহেবের এমন হলো। তিনি কি সত্যি স্ট্রোক করেছেন নাকি অন্য কিছু? ইমাম সাহেব যে তাবিজটি দিয়েছেন, হঠাৎ আমার চাচাতো বোন পুকুরে গোসল করতে গিয়ে তা হারিয়ে ফেলে। এরপর থেকে শুরু হয় ভয়াবহ ঘটনা। রাতে তাকে খুঁজে পাওয়া যেত না। সকালে দেখা যেত সেই গাছের ওপরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাতে আমার চাচাতো বোনকে বেঁধে রাখতে হতো। আবার অনেক দূর থেকে আরেকজন ইমাম সাহেবকে নিয়ে আসার পরিকল্পনা হলো এবং চাচা নিয়ে আসলেন। ইমাম সাহেব দেখে বললেন, আমার দ্বারা হবে না। কারণ জানতে চাইলে প্রথমে রাজি ছিলেন না বলার জন্য, তবে শেষে বলতে বাধ্য হলেন। ইমাম সাহেব বললেন, আগে যে আপনার মেয়ের সাথে ঘটনাটি ঘটেছিল সেই জিন খুব শক্তিশালী, যার কারণে ইমাম সাহেবকে ওই জিন মেরে ফেলেছে। এই কথা শুনে আমরা সবাই অবাক। ইমাম সাহেব আরও বললেন, আমার দ্বারা হবে না, আমি একজনের কথা বলি, উনি পারবেন। আমার চাচা ওনাকে আনার জন্য 2 বার গেছেন। অবশেষে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায় এবং জানা যায় 5-6 দিন তার লাগবে এখানে আসতে। ঘটনা কি শেষ? না, সবেমাত্র শুরু। আগেই বলেছিলাম মেইন ঘটনা আমার চাচাতো ভাই বাবুলকে নিয়ে, মনে আছে আপনাদের? শুনুন। তিনি তার বোনের অসুস্থতা বা এই অবস্থা সহ্য করতে না পেরে সেই গাছ কাটতে যান। রাগের মাথায় গাছের একটি ডাল কাটতে গিয়ে তার হাত ভেঙে যায় এবং হাত থেকে দা ছিটকে পড়ে। এরপর চাচা গালিগালাজ করেন। 1 ঘন্টার ভেতর তার হাত ফুলে যায়। এক্স-রে করেন, ডাক্তার রিপোর্ট দেখে বলছে হাত ভাঙেনি। কিছুদিনের ভেতরে বাবুল ভাইয়ের হাতে পচন ধরে। অনেক ওষুধ খাওয়ার পরেও ঠিক হয় না। হঠাৎ চাচার কাছে খবর এলো যে হিন্দু তান্ত্রিক, মানে যেই তান্ত্রিককে আনার কথা ছিল, তিনি দেশে এসেছেন। ওনাকে আনলেন। উনি বললেন কিছু জিনিসপত্র আনার জন্য, যেমন মোমবাতি, আগরবাতি, 1 গজ সাদা কাপড়, একটি মাটির হাঁড়ি আর লাল একটি মুরগি। এসব আনার পর হিন্দু তান্ত্রিক আমাদের বাড়ির উঠোনে গোল চত্বর করে আগরবাতি, মোমবাতি, সাদা কাপড়, মাটির হাঁড়ি আর মাঝখানে বাবুল ভাইকে বসান। অনেক সময় পর বাবুল ভাইয়ের উপরে জিন হাজির হয়। উনি ছেলে অথচ মেয়ে কণ্ঠে কথা বলতে শুরু করেন। সবাই অবাক। হিন্দু তান্ত্রিক বলেন, তুই মেয়েটার জীবন কেন নষ্ট করতে চাস আর কেন ছেলেটার সঙ্গে লাগলি? সে বলে, এই গাছে আমি থাকি প্রায় 200 বছর ধরে। ওর বাবা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি ওকে বলেছি তোর মেয়েকে আমি মারব। এই জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম, কিন্তু ও আমাকে মারার জন্য আরেকজনকে নিয়ে এসেছিল। তাকে মেরে ফেলেছি আমি, এরপরে ওর ছেলেকে মারব। হিন্দু তান্ত্রিক বললেন, তুই কি চাস? ছেড়ে চলে যা। সে কোনো মতে রাজি হয় না। হিন্দু তান্ত্রিক তবুও চেষ্টা চালিয়ে যায় এবং এক পর্যায়ে সেই জিন রাজি হয়। লাল যে মোরগ ছিল সেটাকে মেরে সে চলে যায়। আপনারা কি একটা কথা বুঝলেন? ঘটনাটা কি? জানি হয়তো অনেকেই বোঝেননি। মূল ঘটনার সূত্রপাত আমার চাচা, কারণ জিনের বাচ্চা সাপ রূপে টিলা দিয়ে যাচ্ছিল আর আমার চাচা সাপ ভেবে সেটাকে মেরে ফেলেন। তবে আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। এই ছিল ঘটনা। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফয়সাল আহমেদ, সিলেট শাহপরান থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি খুব দ্রুতই আপনি আরও ঘটনা পাঠাবেন এবং আপনার কাছ থেকে শুনবো আমরা আরও এরকম অসংখ্য ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা ঘটনায় যাব। ঘটনাটি যিনি লিখেছেন তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন অভিশপ্ত তান্ত্রিক। যাই হোক, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি শাহাদাত খান, ঠিকানা মুসলিমবাগ, কাঁচাবাজার, কামরাঙ্গীর চর, ঢাকা। দীর্ঘ অনেক বছর ধরেই ভূত এফএমের সাথে জড়িত, তারপর ভূত.com। এর আগে আমার 4টা ঘটনা প্রচারিত হয়েছিল। এটা নিয়ে আমার 5মতম ঘটনা। আজকে মূলত যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি আমার কাছে অন্যরকম মনে হয়েছে। যাই হোক, আমার ঘটনা লেখায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলে রাখি, এই ঘটনাতে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছদ্মনাম। সঙ্গত কারণে তাদের আসল নাম ঠিকানা উল্লেখ করতে চাচ্ছি না। ঘটনাটি আমার সংগ্রহ করা। ঘটনাটির নাম অভিশপ্ত তান্ত্রিক। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। আষাঢ়ের শেষ দিক, শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, যেখানে পিচ রাস্তা শেষ হয়ে গিয়ে মেঠো পথ শুরু হয়েছে, সেখানেই সুশান্তদের আদি বাড়ি। সুশান্ত পেশায় একজন সাংবাদিক, শহরে থাকে, কিন্তু পৈতৃক ভিটেমাটির প্রতি তার টান বরাবরই প্রবল। এই বছর বর্ষার শেষে সে তার স্ত্রী প্রিয়াঙ্কা আর ছোট মেয়ে রূপাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। কয়েকটা দিন শান্তিতে কাটাবে সে কারণেই। সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশটা মেঘলা, বাতাস শান্ত। যদিও বর্ষা বিদায় নিয়েছে, তবুও প্রকৃতিতে একটা ভেজা ভেজা নিস্তব্ধতা। উঠোনের কোণে বিশাল আম গাছটা, যার ডালে ডালে সুশান্তর শৈশব মিশে আছে, সেটা যেন আরো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সুশান্ত বারান্দায় ইজি চেয়ারে বসে পুরনো একটা বইয়ে চোখ বোলাচ্ছিল। তার চোখ মুখে একটা স্বস্তির ছাপ। শহর থেকে দূরে এই নীরবতা, এই মাটির গন্ধ তাকে অন্য এক শান্তি দেয়। প্রিয়াঙ্কা রান্নাঘরের কাজ সারছিল, আর 5 বছরের রূপা উঠোনে টিনের মগ দিয়ে জল ছিটিয়ে খেলা করছিল। হঠাৎই দুপুর গড়িয়ে বিকেল যখন নামছে, তখন গ্রামের পোস্টম্যান রামপদ এসে হাজির। রামপদ বছর 50-এর এক সরল মানুষ। সুশান্তকে দেখেই তার পুরনো দিনের বন্ধুর মতো হেসে উঠল। রামপদ বলছে, হো সুশান্তদা, কি খবর? কত বছর পরে দেশে ফেরা? আরে রামপদদা, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কতদিন দেখিনি তোমাকে। শরীর কেমন আছে? শরীর আর চলে দাদা, বর্ষার পর শরীরটা ম্যাচ ম্যাচ করছে। এই পথ চলতে চলতে বয়সটাও তো কম হলো না। তোমার হাতে একটা চিঠি ছিল, তাই ভাবলাম একবার দেখা করে যাই। রামপদ চিঠিটা সুশান্তর হাতে দিল। শহরের অফিসের জরুরি চিঠি। সুশান্ত সেটাই চোখ বোলাতে শুরু করলো। প্রিয়াঙ্কা এক গ্লাস জল নিয়ে এলো। জল খেয়ে নিন রামপদদা। আর চা খাবেন? না বৌমা, চা খাবো না, কাজ আছে। আসলে সুশান্তদা, একটা কথা বলার জন্য এলাম। তোমরা শহরে থাকো, তাই এই গাঁয়ের খবর হয়তো পাও না। সুশান্ত চিঠি থেকে চোখ তুলে রামপদর দিকে তাকালো। তার মুখ দেখে মনে হলো রামপদ কোনো অপ্রিয় কথা বলতে চাইছে। কি হয়েছে রামপদদা? কোনো সমস্যা? সমস্যা মানে গ্রামের অবস্থাটা ভালো না সুশান্তদা। গত 6-7 মাস ধরে কেমন যেন একটা ভয় ভয় পরিবেশ। কিসের ভয়? চুরি ডাকাতি? না না,
চুরি ডাকাতি নয়, কেমন যেন একটা অশরীরী কাণ্ড কারখানা। লোকে বলছে গায়ের ওই শ্মশানের ধারের বটগাছটার কাছে নাকি একটা খারাপ জিনিস ঘোরাফেরা করে। আরে রামপদদা, তোমরা এখনো সেই কুসংস্কার নিয়ে পড়ে আছো? ওসব তো মানুষের মন গড়া গল্প। মানছি দাদা, আমিও মানতাম, কিন্তু যা ঘটছে মানতে বাধ্য হচ্ছি। আমাদের রতনের ছোট মেয়েটা এই রাতে ঘুমোচ্ছিল, হঠাৎ কি হলো, সারা রাত শুধু ছটফট করলো, প্রলাপ বকলো। ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। ভোরবেলা দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার বলল শকে মারা গেছে, কিন্তু রতনের বউ বলছে মেয়ে নাকি ঘুমের মধ্যে বারবার বলছিল, ওই যে তান্ত্রিক, ওই বটগাছটার নিচে। সুশান্তর মুখ থেকে হাসিটা মুছে গেল। সাংবাদিক হিসেবে সে বরাবরই যুক্তিবাদী, কিন্তু রামপদর চোখে সে এক গভীর ভয় দেখতে পেল, যা মিথ্যে হতে পারে না। তান্ত্রিক? কে সে? কিসের তান্ত্রিক? রামপদ বলল, লোক মুখে শোনা যায় বছর 15 আগে আমাদের গাঁয়ের বাইরে এক তান্ত্রিক থাকত। নাম ছিল তার ভবতারণ। খুব খারাপ লোক ছিল, তন্ত্র সাধনা করত, কিন্তু মানুষের ক্ষতি করার জন্য সেটা করা। গ্রামের লোকেরা সহ্য করতে না পেরে তাকে এক রাতে ধরে বটগাছটার নিচে মেরে পুঁতে দেয়। মার্ডার? তোমরা পুলিশ জানোনি? তখন পরিস্থিতি অন্যরকম ছিল সুশান্তদা। সবাই এতটাই ভীত আর ক্ষুব্ধ ছিল যে সবাই মিলে চাপা দিয়ে দিল। কিন্তু এখন লোকে বলছে সেই তান্ত্রিকের আত্মা নাকি বটগাছটার মধ্যে আটকে গেছে, আর গত কয়েক মাস ধরে সে নাকি প্রতিশোধ নিচ্ছে। ওহ, কি বলছো রামপদদা? তোমরা সাবধানে থেকো বৌমা। রাত নামলে এই দিকে আর বেশি ঘোরাফেরা করো না। বিশেষ করে আজ সন্ধ্যের পর ওই বটগাছটার দিকে একদম যেও না। তোমাদের ভালো চাই তাই বলে গেলাম। কথাগুলো বলেই রামপদ উঠে দাঁড়ালো, কাঁধের ব্যাগ ঠিক করে দ্রুত পা চালালো। সুশান্ত চিন্তিত মুখে চিঠিখানা হাতে নিয়ে বারান্দায় স্থির হয়ে বসে রইল। তার যুক্তিবাদী মন এই কুসংস্কার মানতে চাইছে না, কিন্তু রামপদর গভীর ভয় এবং রতনের মেয়ের ঘটনা তার মনে এক অজানা সংশয় তৈরি করল। সূর্য তখন দিগন্তে ডুবছে, আকাশ জুড়ে কমলা আর লালের মিশ্রণ। গ্রামের সন্ধে খুব তাড়াতাড়ি নামে। রামপদর কথাগুলো সুশান্তকে যেন আচ্ছন্ন করে রেখেছে। সে ঘরে এসে দেখল প্রিয়াঙ্কা রূপাকে খাওয়াতে ব্যস্ত। ঘরের মধ্যে এসে সুশান্ত বলল, প্রিয়াঙ্কা, রামপদদা যা বলল শুনলাম তো, আমার গা কাঁটা দিচ্ছে। তুমি রামপদদাকে একদম উড়িয়ে দিও না। গ্রামে এই ধরনের ব্যাপারগুলো। আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু তান্ত্রিকের আত্মা, প্রতিশোধ, এগুলো কি আধুনিক যুগে কেউ বিশ্বাস করে বা সাজে? আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে, হয়তো মানসিক রোগ বা উন্মাদনা। সাংবাদিক হিসেবে আমার কাজ হলো আসল সত্যটা খুঁজে বের করা। সুশান্ত, তুমি কি এখন গ্রামে এসে রহস্য উদ্ঘাটন শুরু করবে? তোমার কি মনে হয় তোমার এই ছুটিতে এটাই করা উচিত? জানি, কিন্তু ব্যাপারটা আমাকে আকর্ষণ করছে। একটা খুন, তারপরে এই আতঙ্ক। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ওদিকে যাব না। কাল সকালে গ্রামের প্রবীণ কারোর সাথে কথা বলে দেখব ভবতারণ তান্ত্রিকের বিষয়টা কি ছিল। হঠাৎ রূপা তার খেলনা নিয়ে বারান্দার দিকে দৌড় দিল। বাবা, ওই যে আমার পুতুল পড়ে গেছে, আমি তো নেব। রূপা বলল। সুশান্ত বলল, না রূপা, সন্ধে হয়ে গেছে, এখন বারান্দায় যেও না, আমি আনছি। সুশান্ত বারান্দায় গিয়ে পুতুলটা হাতে নিল। চারপাশ তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। গাছের পাতার ফাঁক দিয়ে কেবল আবছা আলো আসছে। সুশান্তর চোখ গেল উঠোনের কোণে, যেখানে তাদের বাড়ির সীমানা শেষ হয়েছে। সেখান থেকে কিছুটা দূরেই শ্মশান আর সেই অভিশাপের বটগাছটা।
বটগাছটা অন্ধকারে এক দানবের মতো দাঁড়িয়ে আছে, যার বিশাল শাখা প্রশাখা যেন আকাশকে গ্রাস করতে চাইছে। সুশান্তর মনে হলো আজ রাতের বটগাছটার নিস্তব্ধতা অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। সে পুতুল নিয়ে ঘরে ফিরে এলো। দরজা বন্ধ করতে করতে বলল, রূপা, আর বাইরে একদম না, রাতে এখন আমরা সবাই ভেতরে থাকবো। প্রিয়াঙ্কা সুশান্তর হাত ধরে বলল, আমার কেন যেন খুব ভয় লাগছে। চলো কাল সকালেই ফিরে যাই, এই আবহাওয়াটা একদম ভালো লাগছে না। আরে ভয় পেও না, আমি তো আছি। আর তাছাড়া রামপদদা যা বলল সেটাও তো লোকমুখে শোনা কথা, তুমি অযথা চিন্তা করো না। কিন্তু সুশান্তর গলাতেও এক ধরনের কাঁপুনি ছিল। সে নিজেই বুঝতে পারছিল পরিবেশটা স্বাভাবিক নয়। রাত তখন প্রায় 12টা। গ্রামের রাস্তা জনশূন্য, চারপাশ নিস্তব্ধ। সুশান্তর ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সুশান্তর চোখে ঘুম নেই। রামপদর বলা কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সে বিছানায় এপাশ ওপাশ করছে। সুশান্ত ধীরে ধীরে উঠে বসল। বাইরে একটা চাপা নিস্তব্ধতা যা কানকে ব্যথা দিচ্ছে। সে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। চাঁদ নেই, আকাশ ভর্তি কালো মেঘ। আবছা অন্ধকারে বাড়ির উঠোনটাকেও অচেনা লাগছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে একটা চাপা গোঙানির মতো শব্দ এলো। শব্দটা বটগাছের দিক থেকে আসছে। সুশান্তর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো ওটা হয়তো কোনো শেয়াল বা অন্য কোনো পশুর ডাক, কিন্তু শব্দটা কোনো পশুর ডাকের মতো ছিল না। এটা ছিল মানুষের কণ্ঠস্বর, যা কোনো গভীর কষ্টে বা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে সাবধানে এগিয়ে বারান্দার রেলিং ধরল, অন্ধকারের দিকে চোখ রাখল। বটগাছটা যেখানে, সেখানে যেন আরো বেশি অন্ধকার। শব্দটা এবার এলো আরো স্পষ্ট হয়ে, যেন কেউ মাটির তলা থেকে উঠে আসার চেষ্টা করছে এবং শ্বাস নিতে পারছে না। সুশান্তর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার যুক্তিবাদী মন এখন আর কাজ করছে না। সে স্পষ্ট বুঝতে পারল এই শব্দ স্বাভাবিক নয়। এই শব্দে এক ধরনের আদিম ভয় মিশে আছে। সে যখন দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে শব্দটা শোনার চেষ্টা করছে, তখন হঠাৎ বটগাছের দিক থেকে একটা তীব্র ধাতব শব্দ ভেসে আসলো, যেন কোনো ভারী জিনিস মাটিতে সজোরে আছড়ে পড়ল। এরপর সবকিছু চুপ, একেবারে নিস্তব্ধ। সুশান্তর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। প্রিয়াঙ্কা ঘুম ভেঙে উঠে বসেছে, তার চোখে ভয়, জিজ্ঞাসা। কিসের শব্দ হলো? বাইরে কি হচ্ছে সুশান্ত? কিছু না, তুমি ঘুমো। হয়তো কোনো কাঠফাট পড়েছে। না, ওটা কি কাঠের শব্দ? ওটা তো মনে হলো কেউ যেন দরজা ঠেলে, আর তার আগে একটা গোগানির শব্দ হচ্ছিল। সুশান্ত প্রিয়াঙ্কার হাত ধরল। সে প্রিয়াঙ্কাকে মিথ্যা আশ্বাস দিতে চাইল না, কারণ সে নিজেও জানে শব্দগুলো কতটা অস্বাভাবিক ছিল। তুমি চিন্তা করো না, আমি লাইট জ্বালাচ্ছি। আমরা এখন জেগে থাকবো। যদি কিছু হয় আমি দেখব। কেউ যদি কিছু করার চেষ্টা করে আমি পুলিশকে ফোন করব, কিন্তু তুমি শান্ত হও। সে টেবিল ল্যাম্পটা জ্বালল। ঘরের ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়ল, কিন্তু সেই আলোও যেন বাইরের গভীর অন্ধকারকে দূর করতে পারল না। সুশান্তর মনে একটা কথা বারবার ঘুরতে লাগলো, কেউ যেন মাটির তলা থেকে উঠে আসার চেষ্টা করছে। এই কি সেই অভিশপ্ত তান্ত্রিক ভবতারণ, যার আত্মা প্রতিশোধ নিতে চাইছে? যদি তাই হয়, তবে এই ঘটনা মানুষের হাতে সৃষ্টি হলেও এর পরিণতি এক অতি প্রাকৃত ভয়ের দিকে মোড় নিচ্ছে। সুশান্ত প্রতিজ্ঞা করল, কাল সকালেই তাকে ভবতারণের অতীত, তার মৃত্যু এবং বটগাছের পেছনের সত্যটা উন্মোচন করতে হবে। কারণ এখন শুধু তার নিজের শান্তি নয়, তার পরিবারও এক অজানা বিপদের মুখে। ভোর হলো, তবে সুশান্তদের বাড়িতে রাত জাগার ক্লান্তি আর চাপা আতঙ্ক যেন দিনের আলোকেও ম্লান করে দিয়েছে। সুশান্তর চোখ মুখে বিনিদ্র রাতের ছাপ স্পষ্ট। বাইরে তখনও কুয়াশার মতো হালকা ধোঁয়াশা। প্রিয়াঙ্কা রূপাকে ঘুম থেকে তুললেও তার চোখ মুখে এক ধরনের ভয়। রূপা স্বাভাবিকভাবেই খেলছে, কিন্তু তার বাবা মার অস্বাভাবিক নিস্তব্ধতা সেও টের পাচ্ছে। সুশান্ত রান্নাঘরে গিয়ে প্রিয়াঙ্কার হাত ধরল। তোমার কি মনে হচ্ছে
আমরা ফিরে যাব? সুশান্ত জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা চা বানাতে বানাতে বলল, কালকে রাতে যা শুনলাম তারপরও তুমি জানতে চাইছো? তুমি তো সাংবাদিক, তোমার তো যুক্তিতে বিশ্বাসী হওয়া উচিত। কিন্তু কালকের শব্দগুলো কোনো যুক্তি মান ছিল না সুশান্ত। আমার মনে হচ্ছে ওই বট গাছটা সত্যি অভিশাপগ্রস্ত। হ্যাঁ মানছি, শব্দগুলো অস্বাভাবিক ছিল, কিন্তু পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। আমি যদি সত্যি ওটা ভূত প্রেত মানি, তবুও জানতে চাইব কেন। কেবল গত 6 মাস ধরে এই ঘটনাগুলো ঘটছে। ভবতারণ তো 15 বছর আগে মারা গেছে। এখন তোমার জীবন বাজি রেখে উত্তর খোঁজার দরকার নেই। শোনো, আমি শুধু গ্রামের মুরব্বীদের সাথে কথা বলবো। ওই বট গাছের কাছে যাব না, শুধু জানবো সেই রাতে ঠিক কি ঘটেছিল আর তারপর কিসের জন্য এই আতঙ্ক ছড়ালো। প্লিজ আমাকে একবার চেষ্টা করতে দাও। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, কিন্তু প্রতিজ্ঞা করো তুমি বিকেল হওয়ার আগেই ফিরে আসবে আর রূপাকে চোখে চোখে রাখবে। সুশান্ত মাথা ঝাঁকালো। সে প্রস্তুত হলো। হাতে নিল একটি ছোট ক্যামেরা আর তার নোটবুক। তার সাংবাদিক সত্তা এই রহস্যকে এড়িয়ে যেতে পারল না। সুশান্ত হেঁটে গ্রামের মাঝখানে এলো। পুরনো মাটির বাড়িগুলো, গোবরে লেপা উঠোন, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু মানুষের চোখ মুখে সে এক চাপা ভয়ের ছায়া দেখতে পেল। সবাই যেন কথা বলতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে। সুশান্ত গেল গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ মকরন্দ চক্রবর্তীর কাছে। মকরন্দ প্রায় 70 ছুঁই ছুঁই, কুঁজো হয়ে উঠোনে বসে হুঁকো খাচ্ছিল। সুশান্তকে দেখে মকরন্দ মাথা ঝাঁকালেন। মকরন্দ কাকা, আমি সুশান্ত, অনেকদিন পর এলাম। শান্ত কিন্তু ভাঙা গলায় তিনি বললেন, চিনতে পেরেছি বাবা, তোমার বাবার মতো তোমারও ভিটে মাটির টান আছে। ভালো করেছো এসেছ, তবে এখনকার সময়টা ভালো না। কাকা, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। ওই বটতলার তান্ত্রিকের কথা শুনতে পেলাম, ভবতারণ নাকি। আপনি তো জানেন, বলুন তো আসল ঘটনা কি হয়েছিল? মকরন্দ হুঁকোটা নামিয়ে রাখলেন। তার চোখ দুটো যেন বহু বছর আগের কোনো ভয়ঙ্কর স্মৃতিতে মগ্ন। সে এক জঘন্য কাহিনী বাবা, ভবতারণ। হ্যাঁ, ওই নামেই সবাই চিনত। সে কিন্তু আমাদের গাঁয়ের লোক ছিল না। বছর 20 আগে সে কোথা থেকে এসে শ্মশানের ধারের ওই ভাঙা কুটিরটায় ডেরা বাঁধল। প্রথমে ভাবলাম বুঝি সাধু সন্ত, গাঁয়ের মানুষের উপকার করছে, কিন্তু সে যা করত সেটা সাধনা ছিল না, ছিল শয়তানি। কি করত সে? সে তন্ত্রের নামে মানুষের সর্বনাশ করত, গায়ের গরিব মেয়েদের ওপর নজর দিত। একবার গাঁয়ের এক বিধবা মহিলা, যার একমাত্র ছেলে ছিল, তাকে জোর করে। তারপর একদিন তার ছেলেটা জ্বরে মরে গেল। লোকে বলল ভবতারণী নাকি তার তন্ত্রক্রিয়ার জন্য ছেলেটার প্রাণ কেড়ে নিয়েছে। সুশান্ত মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হলো এটি একটি সাধারণ প্রতিশোধের ঘটনা, কোনো অলৌকিক বিষয় নয়। সুশান্ত বলল, তার মানে গ্রামের সবাই তাকে ঘৃণা করত? ঘৃণা নয় বাবা, ভয় পেত। ও যা যা করত কেউ মুখ খোলার সাহস পেত না। কিন্তু যখন রঘুনাথের বউ নিজের ঘরে গলায় দড়ি দিল, তখন গাঁয়ের লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রঘুনাথের বউ নাকি ভবতারণের জাদুটোনা থেকে বাঁচতে পারেনি। তারপর আপনারা কি করলেন? সেদিনের রাতটা ছিল অমাবস্যা। গাঁয়ের সব জোয়ানের ছেলে, আমরা কয়েকজন মুরব্বী সবাই মিলে লাঠি হাতে তার কুটিরে গেলাম। সে তখনও তার কোনো জঘন্য কাজ করছিল। আমরা তাকে ধরলাম, সে বাধা দিতে পারল না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বটগাছের নিচে। আমরা সবাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে। মকরন্দর গলা কেঁপে গেল। সুশান্ত বুঝতে পারল সেদিনের দৃশ্যের ভয়াবহতা। আপনারাই তাকে মেরে ফেললেন? হ্যাঁ বাবা,
আমরাই মারলাম। এরপর তাকে বটগাছের শেকড়ের পাশে গর্ত খুঁড়ে পুঁতে দিলাম। তারপর আমরা সবাই প্রতিজ্ঞা করলাম এই কথা কোনোদিন কাউকে বলবো না। আমরা বিশ্বাস করতাম একটা শয়তানকে শেষ করার জন্য যা দরকার আমরা তাই করেছি। পুলিশে জানালে গায়ের সবার সর্বনাশ হতো, কিন্তু এখন লোকে বলছে তার আত্মা প্রতিশোধ নিচ্ছে। এটা কেন? গলা নামিয়ে মকরন্দ বলল, এটাই তো রহস্য বাবা। 15 বছর সব শান্ত ছিল, আমরা সবাই ভুলেই গিয়েছিলাম। কিন্তু গত 6-7 মাস ধরে গ্রামে কেমন যেন একটা শীতলতা নেমে এসেছে। প্রথমে রতনের মেয়ের ঘটনা, তারপর গত মাসে ধীরেন তার গরুটা হারালো। গরুটা নাকি ভোরবেলা ওই বটগাছের নিচে শুয়েছিল, কিন্তু তার পা দুটোকে যেন কেটে নিয়েছে। ধীরেন বলল কোনো মানুষ এমন কাজ করতে পারে না। মকরন্দ সুশান্তর দিকে তাকালেন, তারপর বললেন, তারপর সবচেয়ে খারাপ ঘটনা ঘটল গত সপ্তাহে। আমাদেরই গায়ের ছেলে মদন, সে মাঝে মাঝে রাতে বটগাছের নিচে গিয়ে বসে থাকত। গত মঙ্গলবার রাতে সে আর ফেরেনি। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল গ্রামের পুকুরে ভাসতে, কিন্তু তার চোখ দুটো কেউ যেন উপড়ে ফেলেছে। পুলিশ বলল ডুবে মরেছে, কিন্তু আমরা জানি মদন ভালো সাঁতার জানত, আর তার চোখ। মকরন্দর কথা শুনে সুশান্তর ভেতরেও এক শীতল স্রোত বইল। চোখ উপড়ে ফেলা, এটা তো মানসিক বিকৃতির লক্ষণ। কিন্তু গ্রামে কেউ এমন আছে? আর কেনই বা বটগাছের সাথে সম্পর্কিত সব ঘটনা? সুশান্ত বলল, কাকা, মদন কেন বটগাছের তলায় যেত? মকরন্দ বললেন, সে বলতো রাতে বটগাছের পাশ থেকে নাকি খুব মিষ্টি একটা গান ভেসে আসে, কোনো এক নারীর কণ্ঠস্বর। সে নাকি দেখতে যেত কে গান গাইছে। আমরা নিষেধ করেছিলাম, সে শোনেনি। সুশান্ত উঠে দাঁড়ালো। সে মকরন্দকে ধন্যবাদ জানালো। এই তথ্যগুলো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মদন, যার চোখ উপড়ে ফেলা হয়েছে, একটা মিষ্টি গানের টানে সে বটতলায় যেত। ভবতারণ তান্ত্রিক যদি ফিরেও আসে, সে নারী কণ্ঠের গান কেন গাইবে? সুশান্তের মনে হলো ভবতারণের প্রতিশোধ যদি সত্যি হয়, তবে তার পেছনে অন্য কোনো মানুষ বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। হয়তো ভবতারণকে পুঁতে দেওয়ার ঘটনাটিকেও সুযোগ হিসেবে ব্যবহার করেছে। বিকেল গড়িয়ে যাচ্ছে। সুশান্ত তবুও নিজেকে সামলাতে পারল না। সে এখন সরাসরি বটগাছটার দিকে যাচ্ছে, তার হাতে ক্যামেরা আর নোটবুক। সে প্রিয়াঙ্কাকে দেয়া কথা ভঙ্গ করল, কারণ এই রহস্যের শেষ না দেখতে পেলে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সুশান্ত গ্রামের শেষ সীমানায় এসে দাঁড়ালো। সামনেই সেই বটগাছ, বিশাল, শতবর্ষী। ঘন ডালপালা আর অসংখ্য ঝুড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। গাছটা যেন তার চারপাশে এক গভীর অন্ধকার তৈরি করে রেখেছে। দিনের আলোতেও জায়গাটা শীতল, ভেজা ভেজা আর শান্ত। বাতাসের কোনো শব্দ নেই। সুশান্ত গাছের দিকে এগিয়ে গেল। গাছের গোড়ায় মাটির ঢিবিটা দেখতে পেল। এখানেই ভবতারণকে পুঁতে দেয়া হয়েছিল। ঢিবিটা এখন শ্যাওলায় ঢাকা, তার উপর বুনো লতাপাতা জন্মেছে। সুশান্ত তার ক্যামেরা বের করল, গাছের কাণ্ড, ঝুড়ি আর ঢিবিটার কয়েকটা ছবি তুলল। সে চারপাশে বাতাসটা অনুভব করল। এই বাতাস কেমন যেন ভারী, যেন হাজারটা অব্যক্ত কথা এই বাতাসে মিশে আছে। সে ভাবল, যদি কেউ এই অভিশাপের গুজব ছড়িয়ে এই খুনগুলো করে, তবে সে কি এই আশেপাশে লুকিয়ে থাকে? হঠাৎই সুশান্তের নজরে এলো বটগাছের পেছনের একটা ঝুড়ির গোড়ায় কিছু একটা অস্বাভাবিক জিনিস, অনেকটা পুরনো কাপড় বা ছেঁড়া বস্তার মতো। সে সাবধানে এগিয়ে গেল। সে দেখল ওটা একটা ছেঁড়া জীর্ণ কাপড়, যেন বহু বছর মাটির নিচে ছিল বা কোনো বদ্ধ জায়গায় পচে গেছে। কাপড়টা থেকে একটা মিষ্টি বুনো গন্ধ আসছে। সুশান্ত নোটবুকে গন্ধের বিবরণ লিখে নিল। তখনই তার মনে পড়ল মদনের কথা। রাতে বটগাছের পাশ থেকে নাকি মিষ্টি একটা গান ভেসে আসে। মিষ্টি গন্ধ। তবে কি এই গন্ধের সাথে গানের কোনো যোগ আছে?
কোনো মাদক, কোনো রাসায়নিক যা মানুষকে সম্মোহিত করে বটতলায় নিয়ে আসে। সুশান্ত সাবধানে কাপড়ের টুকরোটা হাতে নিল। জিনিসটা খুব ঠান্ডা, যেন এখনই মাটি থেকে তোলা হয়েছে। সে সেটাকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিল। ঠিক সেই মুহূর্তে সে গাছের পেছন দিক থেকে একটা ফিসফিসানি শুনতে পেল, খুব মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ তার কাছাকাছি কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। সুশান্ত দ্রুত চারপাশে তাকালো, শুধু বটগাছ আর তার অন্ধকারের ছায়া। ফিসফিসানিটা অস্পষ্ট। ফিরে যা, ফিরে যা। সুশান্তের গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে সাংবাদিক, সে জানে এগুলো মানুষের মনের ভুল, বাতাসের খেলা হতে পারে, কিন্তু এই ফিসফিসানিটা এত স্পষ্ট ছিল যে তাকে অবিশ্বাস করা কঠিন। সে নিজেকে শক্ত করল। সুশান্ত বলল, কেউ আমাকে ভয় দেখাচ্ছে, কেউ এই জায়গাটা খালি রাখতে চায়। সে দ্রুত ঢিপিটার কাছে গিয়ে মাটিটা খুঁটিয়ে দেখতে লাগলো। এই মাটি কি সত্যিই 15 বছর আগে খোঁড়া, নাকি সম্প্রতি কেউ এখানে এসেছে? সুশান্ত দেখল ঢিবির একটা কোণে মাটিটা একটু আলগা, যেন কেউ সম্প্রতি অল্প কিছু মাটি সরিয়ে আবার ঢেকে দিয়েছে। সুশান্তের গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই আলগা মাটিটা সরাতেই তার হাতে কিছু একটা শক্ত জিনিস ঠেকল। সে সাবধানে জায়গাটা আরো খুঁড়ল। বেরিয়ে এলো একটি ধাতব পাত্রের ভাঙা অংশ। কিন্তু এই পাত্রের বিশেষত্ব হলো এর গায়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, তন্ত্র সাধনার প্রতীক, যা সুশান্ত আগে দেখেনি। সুশান্ত পাত্রের ভাঙা অংশটা হাতে নিল। সঙ্গে সঙ্গে তার মনে হলো চারপাশের তাপমাত্রা যেন হঠাৎ করে আরো কয়েক ডিগ্রি কমে গেল। তার হাত পা হিম হয়ে গেল। ঠিক সেই সময় গাছের ওপরের একটা ডাল যেন বিকট শব্দে মট করে ভেঙে গেল এবং গাছ থেকে একটা তীব্র বুনো গন্ধ ছুটে এলো, যা তার আগের মিষ্টি গন্ধের ঠিক বিপরীত। এটা পচা মাংস বা বহুদিনের জমে থাকা বিষাক্ত কোনো কিছুর গন্ধ। সুশান্ত দ্রুত সেখান থেকে সরে এলো। এবার সে নিশ্চিত এখানে যা ঘটছে তার পেছনে শুধু কুসংস্কার নয়, বরং কেউ ইচ্ছে করে এই ভয়ের আবহ তৈরি করছে। কিন্তু এই ঠান্ডা, এই ফিসফিসানি এবং এই গন্ধ, এগুলো কি শুধুই মানুষের কারসাজি? সুশান্ত যখন ঘরে ফেরে তখন সন্ধ্যা। প্রিয়াঙ্কা চিন্তিত মুখে দরজায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? আমার জান বেরিয়ে যাচ্ছিল। আর কি এই গন্ধ তোমার শরীর থেকে আসছে? প্লাস্টিকের ব্যাগ থেকে কাপড়ের টুকরো আর ধাতব পাত্রের ভাঙা অংশটা বের করে সুশান্ত বলল, এগুলো পেয়েছি। আর আমি নিশ্চিত ভবতারণের কবরটা কেউ খুঁড়েছে। কি বলছো তুমি? তুমি কি জীবন বিপন্ন করতে চাইছো? না, কিন্তু এইটা দেখো। কাপড়ের টুকরোটা দেখায়। এটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছিল। মকরন্দ কাকা বললেন মদন নাকি মিষ্টি গানের টানে বটগাছ তলায় যেত। আমার মনে হয় কেউ এই কাপড়ে মাদক মাখিয়ে বা অন্য কিছু মিশিয়ে মানুষকে আকর্ষণ করছে। কিন্তু পাত্রটা আর তোমার শরীরে এই পচা গন্ধ কেন? সুশান্ত তখন তার অভিজ্ঞতার কথা বলল। আলগা মাটি, ধাতব পাত্র, ফিসফিসানি আর শেষে সেই তীব্র পচা গন্ধ। সুশান্ত বলল, আমার মনে হয় কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষ বা কোনো প্রতিপক্ষ এই তন্ত্রের গুজব ব্যবহার করছে। তারা হয়তো ভবতারণের কবরটা খুঁড়ে কোনো তন্ত্রের জিনিস সরিয়েছে, আর তারই প্রভাবে কিছু একটা ঘটছে। প্রিয়াঙ্কা কাঁপা কাঁপা হাতে পাত্রটা ছুঁয়ে দেখল, তারপর বলল, আমার মনে হচ্ছে এই পাত্রটা খুব পুরনো। সুশান্ত, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি এই রাতে থাকতে পারবো না। সুশান্ত কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় সজোরে টোকা পড়ল। ঘরের ভেতর সবাই স্তব্ধ। রাত তখন গভীর। কে হতে পারে? সুশান্ত প্রিয়াঙ্কাকে ইশারা করলো যেন রূপাকে ধরে রাখে। সে নিঃশব্দে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে গ্রামের লোকনাথ। লোকনাথের চোখ দুটো কঠোরাগত, তার মুখ ফ্যাকাশে, সে হাঁপাচ্ছে। সুশান্তদা, আপনারা এখান থেকে চলে যান। আমি দেখে এসেছি। কি দেখে এসেছো লোকনাথ? শান্ত হয়ে বলো। আজকে রাতে বটতলার দিক থেকে গোঙানির শব্দ শুনে গাঁয়ের কয়েকজন লোক টর্চ নিয়ে গিয়েছিল। আমরা কিছু দেখতে পাইনি, কিন্তু আমরা যখন ফিরে আসছিলাম তখন আমি হঠাৎ করে বটগাছের দিকে তাকালাম। শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের ভয়টা যেন সুশান্তের ভেতরেও সংক্রমিত হলো।
গাছের ডালে একটা ঝুড়িতে ঝুলে আছে আমাদের গাঁয়েরই ছেলে রতনের ভাইপো গণেশ। ঝুলে আছে মানে সে আত্মহত্যা করেছে? না, আত্মহত্যা নয়, তার দেহটা বটগাছের ডাল থেকে ঝুলেছিল, কিন্তু তার মুখটা পেছনের দিকে ঘোরানো। লোকনাথ চোখ বন্ধ করে এবার হাউমাউ করে কেঁদে উঠল। কেউ তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। তার চোখ দুটো মদনের মতো উপড়ে ফেলা হয়েছে। বটগাছটা আবার কাউকে কেড়ে নিল। ভবতারণ, সে ফিরে এসেছে। সুশান্তর হাত থেকে ধাতব পাত্রের টুকরোটা সশব্দে মাটিতে পড়ে গেল। এইবার সে আর নিজেকে বোঝাতে পারল না। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই রকম নৃশংসতা, এই অভিশাপের শেকড় আরো গভীরে। কেউ ভবতারণকে আবার জাগিয়ে তুলেছে, বা তার নামে এই সমস্ত নৃশংসতা ঘটিয়ে একটা চরম ভয়ের আবহ তৈরি করছে। সুশান্ত তার সাংবাদিকদের ভূমিকা থেকে সরে এসে একজন ভীত মানুষে পরিণত হলো। তার পরিবার এখন ঘোর বিপদে। সুশান্ত বলল, লোকনাথ, পুলিশকে খবর দিয়েছ? হ্যাঁ, দিয়েছি, কিন্তু তার আগে আপনি যান। এই রাতটা এখানে থাকবেন না, কাল সকালে ফিরবেন। ভবতারণের শিকারের তালিকায় কে আছে কেউ জানে না। সুশান্ত দরজা বন্ধ করল। প্রিয়াঙ্কা সব শুনে পাথরের মতো দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা স্বরে সে বলল, আর নয় সুশান্ত, এখনই বেরোবো আমরা। সুশান্ত রূপার দিকে তাকালো। রূপা তার মায়ের শাড়ির আঁচল ধরে ভয় পাচ্ছে। সুশান্ত এক চরম সিদ্ধান্ত নিল, এখন পালালে চলবে না। বটগাছের রহস্য জাল ছিন্ন করতেই হবে, কারণ এই ঘটনা কোনো মানুষের কাজ হলে সেই খুনি হয়তো তাদের ওপর নজর রাখছে। আর যদি সত্যি কোনো অশরীরী হয়, তবে পালিয়ে রক্ষা নেই। সুশান্ত বলল, না প্রিয়াঙ্কা, আমরা এখন যাব না। আমি পুলিশকে ফোন করছি, আর আমি এটাও নিশ্চিত করব আগামীকাল যেন শহরের একজন ভালো ফরেন্সিক বিশেষজ্ঞ এখানে আসেন। আমি কাল সকালে বটগাছতলা থেকে মাটি পরীক্ষা করব। কেউ হয়তো তন্ত্রের নামে কোনো রাসায়নিক বা বিষক্রিয়া করছে। এই রহস্যের শেষ দেখব আমি। সুশান্তের এই সিদ্ধান্ত যেন এক অজানা বিপদকে আমন্ত্রণ জানালো। সে জানত গ্রামে ভয়ঙ্কর রাত চলছে। এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই প্রকাশ করবেন। অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন। আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ঘটনার শেষে আসলে কি হয়েছিল, কারণ এখানে শেষটা দেয়া নেই এবং শেষ থাকাটা খুব জরুরি। কার কি হয়েছিল সেগুলো একটু জানতে চাই, এবং এই লেখাটা একটু অন্যরকমভাবে আপনি লিখেছেন। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে বলি যে আমরা শাহাদাত সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো আমাদের রেগুলার ঘটনা পাঠান, এই ঘটনাটা একটু অন্যরকম কেন। তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার পশ্চিমবঙ্গের এক বন্ধুর কাছ থেকে। সেই জন্যই ঘটনাটার ধারা বিবরণ একটু অন্যরকম। তার পশ্চিমবঙ্গের বন্ধুই লিখে পাঠিয়েছেন ঘটনাটি। আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এর মধ্যে যদি একটা পাহাড়ি অঞ্চলের ঘটনা শোনাই, আমার মনে হয় আপনাদের কারো খারাপ লাগবে না। এই শীতের সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং আমি অনেকবার গিয়েছি। আপনাদের মধ্যে যারা শুনছেন তারাও নিশ্চয়ই অনেকবার গিয়েছেন দার্জিলিংয়ে। আজকে দার্জিলিংয়ের একটা ঘটনা শোনাবো আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, দোয়া করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি সানি শেখ, ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে থাকি।
বর্তমানে আমি সৌদি আরবের জেদ্দা শহরে কর্মরত। আমি প্রায় 2 বছর ধরে আপনাদের শুনছি এবং অনেক দিন থেকেই ঘটনা পাঠাবো ভাবছি, কিন্তু কাজের চাপে লিখতে পারছিলাম না। আর কাজের মাঝেই আপনাদের অচিনপুর এপিসোড শোনা শেষ হলে ভাবি এখনই শুরু করি, না হলে এভাবে আর লেখার সুযোগ পাবো না। এটা আমার পাঠানো প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তারপরে তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সবকিছু দিয়েছেন এবং তিনি লিখছেন, ঘটনাটি 100% সত্য এবং এর সাক্ষী আমি ও আমার বড় ভাই ও ছোট ভাই সহ আরো 5 জন বন্ধু। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি। করোনার জন্য অনেকদিন ঘুরতে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই লকডাউন শেষ হতেই ভাইদের সহ আরো 5 জন বন্ধু মিলে প্ল্যান করলাম দার্জিলিং ঘুরতে যাব বাইক নিয়ে। সময়টা 2021 একাদশীর সকালে। সবাই মিলে বেরিয়ে পড়লাম সকালে। প্রায় যখন বিকেল 5টা তখন আমরা দার্জিলিংয়ের ম্যালে পৌঁছালাম। এখন বাকি হোটেল খোঁজা, কিন্তু যেহেতু পুজোর একাদশী তাই দার্জিলিংয়ে পা রাখার জায়গা নেই, হোটেল তো দূরের কথা। যারা পুজোর সময় দার্জিলিংয়ে গিয়েছেন তারা বুঝবেন। বড় ভাই আমাদের টিমের লিডার ছিলেন, তাই উনি চিন্তিত হয়ে তার এক বন্ধুকে ফোন করলেন যে দার্জিলিং একটা হোটেলে কাজ করত এবং জানালো এই সময় হঠাৎ রুম পাওয়া খুবই অসুবিধাজনক। তাই সে কিছুক্ষণ সময় নিল। কিছুক্ষণ পরে বন্ধুটি ফোন করে বলল, একটা হোটেল আছে যেখানে 2টা রুম পাওয়া যাবে, তবে তা ম্যাল টাউন থেকে দূরে এবং পাহাড়ের একদম উঁচুতে। হোটেলের নাম, যাই হোক আমি হোটেলের নামটা বলছি না। আমরা সবাই রাজি দেখে বড় ভাইও রাজি হয়ে গেলেন। লোকেশন পেয়ে আমরা সব বাইক নিয়ে চললাম সেদিকে। বড় ভাই সবার ডকুমেন্টস নিয়ে হোটেলে চেক ইন করলো। আমরা দোতলাতে 2টা রুম পেলাম। 8 জন মানুষ, 4 জন করে থাকতে হবে। তবে রিসিপশনিস্ট আমাদের জানিয়ে দিলেন তার বাড়ি পাশেই, তাই সে রাতে চলে যাবার সময় হোটেল লক করে চলে যায় বাইরে থেকে, আবার 3টায় চলে আসে। একজন সিকিউরিটি থাকে ভেতরে, কোনো দরকার হলে তাকে জানাতে হবে। আর একটা বিষয় জানালেন যে এই হোটেলে 3 তলায় ওঠা নামা একদম মানা, কারণ ওপর তলায় প্রায় 8 বছর আগে একটা খুন হয়েছিল। তারপর থেকে 1 বছর বন্ধ থাকে এই হোটেলটি, কিন্তু কিছুদিন হলো আবার চালু হয়েছে। কিন্তু 3 তলা এখনো বন্ধ, কারণ কিছুদিন আগে একটা কাপল ছিল ওখানে, কিন্তু তারা 12টার পর হঠাৎ করে ভয় পেতে শুরু করে। পরের দিন তাদেরকে রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছ থেকে জানা যায় যে তারা অনেক খারাপ কিছুর উপস্থিতি টের পেয়েছে। এসব শুনে আমাদের সবার মুখ শুকিয়ে যায়। তবে যেহেতু রুম পাচ্ছিলাম না তাই রাজি হয়ে থাকতে আমরা আমাদের লাগেজগুলো রুমে নিয়ে যাবার সময় হোটেলটার মেঝে দেখলাম পুরো কাঠের তৈরি এবং খুব সুন্দর করে পালিশ করা, এবং পুরনো যুগের অনেক নারী মূর্তি সাদা রঙের, এবং সিঁড়িতে উঠতে উঠতে একটা চিতাবাঘের মাথার মমি দেয়ালে আটকানো। তবে 2 তলায় উঠে তখন 3 তলার কথা ভেবে আমাদের গা কাঁটা দিয়ে উঠছিল। এরপর সবাই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়লাম ম্যালে। তারপর ডিনার শেষ করে সবাই ফিরে এসে বড় ভাইদের রুমে গল্প করতে শুরু করলাম। রাত প্রায় 9:30। এতক্ষণ কোনো সমস্যা ছিল না। এবার শুরু হলো আসল ঘটনা। আমাদের গল্পের মাঝে হঠাৎ সাজিদ বলে উঠল, কিরণদা, মানে আমার বড় ভাই, আমার তো মনে হচ্ছে না এখানে কোনো ভুতুরে ব্যাপার আছে। ম্যানেজার আমাদের অযথা ভুলভাল গল্প শোনালো। আর যদি ভূত থেকেই থাকে তাহলে চলো একটা গেম হয়ে যাক। বাজি লাগবে, 3 তলা থেকে ঘুরে আসবো। আমি আর সোহেল আর সিটু যদি পারি তাহলে কালকে বাইকের তেল আর রুমের খরচ তোমাদের। একথা শুনে আমি একটু বিরক্ত বোধ করলাম। বলে রাখা ভালো, আমাদের গ্রুপে আমি একমাত্র যে সব রাইডে হোটেলে পৌঁছে বাকি সব নামাজ পূরণ করি। আর একটু ধার্মিক, তাই পাহাড়ের জিনের ব্যাপারে আমি বিশ্বাসী, এবং বাকিদের এই জ্ঞান না থাকায় তারা জিনে বিশ্বাসী করে না। আমি ব্যতীত সবাই তাদের এই বাজি লাগানোতে রাজি হয়ে গেল, কিন্তু আমি তাদের বারবার মানা করেছিলাম। কেউ আমার কথা না শোনায় আমি একটু রাগই করে বসে রইলাম। তারপর তারা 3 জন ওপর থেকে ঘুরে এসে আমাদের যে বর্ণনা দিল সাজিদের ভাষায়, কিরণ ভাই, সব ভাওতা মিথ্যে মনে হচ্ছে আমার। আমরা দেখো ওপর থেকে ঘুরে এলাম, কিছু নেই, শুধু ওপরে কাঠগুলো মনে হয় খারাপ হয়ে গেছে, তাই একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল। আর ঘরগুলো সব লাগানো, বারান্দাটায় একটা হালকা হলুদ লাইট জ্বলছে,
যা একটু ডিস্টার্ব করছে, মানে জ্বলছে আবার নিভছে। এবার আমাদের খরচ দেবে তোমরা কিন্তু কাল। তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। আমি রোজ রাতে দোয়া পড়ে এবং সূরা বাকারা পড়ে তারপর ঘুমাই। আমার ঠান্ডার জন্য আমি লেপ নিয়ে ঘুমাচ্ছিলাম। প্রায় রাত 2:30টায় হঠাৎ আমার বন্ধু ওয়াসিম রুমের লাইট জ্বালিয়ে দিল এবং আমি আর রিয়াজ বিরক্ত হয়ে উঠে বসলাম। বললাম, কি হলো এত রাতে লাইট জ্বালিয়েছিস কেন? ওয়াসিম বলল, সানি ভাই, আমি একটা ছায়া দেখতে পেলাম, মনে হচ্ছে আমাদের বেডের চারপাশে ঘুরছে। আমি বকা দিয়ে বললাম, চুপ চুপ করে ঘুমা, এত রাতে মজা করার জায়গা পাস না। ওয়াসিম লাইট বন্ধ করে, আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ কিছুক্ষণ পরে মনে হচ্ছে পায়ের দিক থেকে কেউ লেপ টেনে নিচ্ছে। আমি গুরুত্ব না দিয়ে আরো ভালো করে লেপটা জড়িয়ে ঘুমালাম। এরপর হঠাৎ আবারও লেপটা কেউ টানছে মনে হচ্ছে। আমি খুব রেগে গিয়ে ওয়াসিম আর রিয়াজকে বললাম, ঘুমোতে দে ভাই, বিরক্ত করিস না, মজা করার সময় না এত রাতে। ওয়াসিম বলল, সানি ভাই, আমি তো ভাবলাম তুমি মজা করছো, আমি ভয় পেয়েছি দেখে। এবার আমার একটু ভয় করছিল। আমি বললাম, লাইটটা জ্বালিয়ে রাখ। আর কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে বেডের মাথার কাছে দেয়ালের ওপাশ থেকে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে, তবে শব্দটা অনেক জোরে এবং স্পষ্ট। আমি 3 কুল আর আয়াতুল কুরসি পড়ে আমার রুমের সবার গায়ে ফু দিলাম। হঠাৎ পাশের ঘর থেকে বড় ভাইয়ের চিৎকার শুনতে পেলাম। সবাই এবার দৌড়ে ভাইয়ের রুমে গিয়ে দেখে ভাই বিছানা ছেড়ে দরজার কাছে ভীত অবস্থায় দাঁড়িয়ে। বললাম, কি হলো? কিরণ ভাই বলছে, আমি ঘুমাচ্ছিলাম, আমার মনে হচ্ছে কেউ চুলে হাত দিল, অথচ পাশে সবাই ঘুমিয়ে। আমি অত না ভেবে আবার ঘুমোতেই দেখি দেয়ালের ওপাশ থেকে কেউ যেন দেয়ালে আঁচড় কাটছে। আমি শব্দ শুনতে পেলাম একটা। আমি ভাবলাম বাইরে হয়তো বেড়াল বা অন্য কিছুতে আঁচড় কাটছে। আবারও কিছুক্ষণ হয়েছে, ঘুমটা সবে এসেছে। হঠাৎ মনে হলো আমার লেপটা কেউ চেপে আমার উপরে চেপে বসেছে। আমি ঠিক মতো নড়তে পারছি না। হঠাৎ লেপের বাইরে থেকে কেউ হালকা ফিস ফিস করে বলে উঠল, 3 তলায় যাওয়াটা উচিত হয়নি, সব জায়গায় সাহস দেখাতে নেই। আমি বুকের ভেতর থেকে সব শক্তি সঞ্চয় করে চিৎকার দিয়ে উঠি। আমি বললাম, কিরণ ভাই, আমিও দেয়াল হাঁচড়ানোর শব্দ শুনেছি। আমাদের এটাই ভালো হবে, সবাই একসঙ্গে যদি এক রুমে থাকি, অন্তত ভোর হওয়া পর্যন্ত। আমরা সবাই বড় ভাইয়ের রুমে বেডেতে সোফাতে গুটি মেরে বসে থাকলাম। সবাই এবার সাজিদকে দোষ দিতে লাগলো। কিরণ ভাই সিকিউরিটিকে রুম থেকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু পাওয়া গেল না। আমি বুঝতে পারলাম জিনে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু তাদের কিছু বললাম না, যেন আর কেউ ভয় না পায়। এইটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপরে যা হলো তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না যে জিনেরা আমাদের ভয় দেখাতে এটা করছে। রুমের জানালাটা বড় একটা কাঁচের, জানালায় আবার আঁচড়ের শব্দ শোনা যাচ্ছে। যেহেতু পর্দা দেয়া, তাই কেউ পর্দা সরানোর সাহস করতে পারছিলাম না। সবাই বললাম, সাজিদ, তোমার জন্য সব হচ্ছে, তুমি দেখো। সাজিদ সাহস করে পর্দা সরাতেই দেখতে পেল কিছু নেই, কিন্তু একটু পরে হঠাৎ দেখি কেউ যেন কাঁচে নিঃশ্বাস ফেলছে। বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশাতে হঠাৎ মনে হলো কাঁচে কেউ হাত রাখলে যেমন হয় সেরকম একটা ছাপ। সাজিদ দেখে সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিয়েছে। এবার কোনো উপায় না পেয়ে আমরা সবাই চিৎকার করতে শুরু করি এবং দরজাতে ধাক্কা দিতে শুরু করি, যেন এই শব্দ শুনে গার্ড চলে আসে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। মনে হচ্ছিল এই শব্দ কেউ যেন শুনতে পাচ্ছে না। এইভাবে আমরা চুপ করে কতক্ষণ বসেছিলাম জানি না। আমি দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে। অবশেষে সকাল হলো। আমাদের সবার ঘুম চলে এসেছিল। আগের দিন ম্যানেজারকে বলা ছিল আমাদের 5টায় টাইগার হিলের জন্য ডেকে দিতে। সেই অনুযায়ী গ্যারেজটা খুলে দিতে হবে বাইকের জন্য। কিন্তু সকাল 9টা বেজে যাবার পরেও যখন তারা আমাদের কারো দেখা পায়নি, তখন রুমে আসে খোঁজ করতে এবং এসে দেখে আমরা সবাই এক রুমে ঘুমিয়ে। গতকাল রাতের সমস্ত ঘটনা বলি ওদের। ম্যানেজার শুনে অবাক না হয়ে বলল, স্যার, আপনাদের তো আগেই মানা করেছিলাম। জানি আপনারা শহরের লোক, আপনারা বিশ্বাস করবেন না, তবে পাহাড়ে অনেক কিছু আছে যা আপনাদের বিশ্বাসের বাইরে। শুধু
এখানে না, আপনি দার্জিলিংয়ের অনেক জায়গা আছে যেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এমন হন্টেড প্লেস আছে। যেমন দার্জিলিংয়ের ডাউ হিল এবং সেই চার্চ এলাকা, লেপচা বাগানের কিছুটা এলাকা, কার্সিয়াংয়ের কিছু এলাকা এতটাই ভয়ানক যে সেখানে আপনি দিনের সময়ও অনেক কিছু অনুভব করবেন। বাদ দিন, আপনারা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন। এরপর আমরা আমাদের লাগেজ গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই ঘটনাটি আমার মধ্যে এতটাই ভয়ের সঞ্চয় করেছিল যে এখনো বন্ধুদের মাঝে মাঝে বলি। ভাগ্যিস সেদিন আমরা হোটেলে ভয়ে স্ট্রোক করে মারা যায়নি। এরপর ঘটনাটি পড়ে শোনাবার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন এবং তিনি বলছেন, ঘটনাটি এখানেই শেষ করছি, তবে আমরা যতবার ভ্রমণে গিয়েছি ততবারই কোনো না কোনো সমস্যায় পড়েছি। পুরুলিয়ার জঙ্গলে বা ঝাড়খণ্ড থেকে নাইট রাইডের সময় আরও কিছু ঘটনা আছে আমার সংগ্রহে। পরবর্তীতে বলবো সেগুলো, অবশ্যই বলবেন। আমরা আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। এরকম ঘটনা আমাদের শুনতেও ভালো লাগে এবং আমরা খুবই পছন্দ করি। বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা ঘোরেন, সুতরাং এক এক জায়গায় এক এক ধরনের ঘটনার সাথে আপনারা পরিচিত হন। সেই সমস্ত ঘটনা দয়া করে লিখে পাঠাবেন আমাদের, আমরা খুবই খুশি হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। মসজিদের ভেতর এত রাতে কে নামাজ পড়ে? আর আমাদের দিকে কেন তেড়ে আসছিল তারা? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর সব সময় ভালোর দলেই থাকেন। আমি আপনার অনেক বড় একজন ভক্ত বা নিয়মিত শ্রোতা বলতে পারেন। কোনো এপিসোড আমি বাদ দেইনি। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু বলে তার ঘটনা শুরু করেছেন। আমি সরাসরি তার ঘটনায় যাচ্ছি। নাম যেহেতু তিনি উল্লেখ করতে নিষেধ করেননি, সুতরাং আমি নামটি বলছি। তিনি ওয়ালিউল্লাহ মুন্সি। তারপর তিনি লিখছেন, ঘটনাটা 2017 সালের। এমনই কোনো এক মাঝরাতে ঘুম থেকে উঠে আমার মা ঘর থেকে বের হন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম কিছুটা দূরে থাকায় আম্মু হাতে হ্যারিকেন নিয়ে ওয়াশরুমে যান। এই ওয়াশরুমের ঠিক বাম দিকেই আমাদের মসজিদ, যেখানে আমরা মক্তবে পড়তাম। আম্মু যখন ওয়াশরুম থেকে বের হন তখন মসজিদের ভেতরে আলো জ্বলতে থাকে। এটা দেখে আমার আম্মু ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে এসে পড়েন। পরে আব্বুকে সব খুলে বলার পরে আব্বু মুচকি হাসি দিয়ে বলেন, তুমি দেখতে চাও এই আলো আসলে কিসের আলো? তখন মায়ের মনে কৌতূহল জাগে, কিসের আলো এটি? আম্মু আব্বুকে জানালেন তিনি দেখতে চান রহস্য কি। তখন বাবা বললেন, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আমার সাথে আসবে। আরেকটা কথা, কোনো আওয়াজ করবে না, কথা বলবে না, এতে বিপদ হতে পারে। আম্মু ঠিক আছে বলে আব্বুর সাথে চলতে শুরু করলো। আব্বু যখন ঠিক মসজিদের পাশে জানালার কাছে আসলো তখন জানালাটা অটোমেটিক খুলতে শুরু করলো। একবার খোলে, একবার বন্ধ হয়। এভাবে অনেকক্ষণ চলল। জানালাটা হালকা থামার পর আব্বু আড়াল থেকে বের হয়ে আসলো। আম্মুর হাত ধরে বলল, তুমি কোনো কথা বলবে না, ধীরে ধীরে এগিয়ে যাবে। জানালার কাছে গিয়ে যা দেখলো তা দেখার জন্য আম্মু মোটেও প্রস্তুত ছিল না। দেখতে পেল সাদা পাঞ্জাবি পরা অনেক লম্বা একটা লোক নামাজ পড়ছে। তখন আম্মু আব্বুকে বলল, কে উনি? সেই কথা শুনে ফেলেছিল অবয়বটা। তারপর ওই সাদা পাঞ্জাবি পরা অবয়বটা তাকানোর সাথে সাথেই তারা যা দেখলো তার জন্য তারা প্রস্তুত ছিল না। দেখলো তার চেহারায় মাংস বলতে কিছু ছিল না।
আব্বু সাহসী থাকায় ওই জায়গা থেকে আম্মুকে নিয়ে দৌড়ে চলে আসে। পরে আব্বু আম্মুকে বলল, এটা আসলে একটা জিন ছিল, গভীর রাতে নামাজ পড়ছিল। আমি প্রায় রাতেই এসব দেখি, আমার দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। কিন্তু তোমাকে নিয়ে যখন গেলাম তখন তোমার আওয়াজে সম্ভবত সে বিরক্ত হয়েছে, এই জন্য রাগে সে আমাদের দিকে তেড়ে আসছিল। আল্লাহ বাঁচিয়েছেন। এই বলে আম্মু থামলেন। কি ভাবছেন, ঘটনা শেষ? ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। এটা সিলেক্টেড হলে ঘটনার পরের অংশ লিখে পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমরা পড়লাম প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশের জন্য আমরা অপেক্ষা করব। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমরা চলে যাব, আজকের মতো ফিরে আসবো আবারও আগামী রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা প্রতিনিয়তই আপনাদের ঘটনা শোনাই এবং আমরা ঘটনা পাচ্ছিও আপনাদের কাছ থেকে। এত বেশি ঘটনা আমরা পাই যে সব ঘটনাগুলো হয়তো আমাদের পড়ে শোনানো সবসময় সম্ভব হয় না, কিন্তু আমরা চেয়েছি অনেক চমৎকার ঘটনা আছে যে ঘটনাগুলো পড়ে শোনানো দরকার। এই জন্যই আমরা আহ্বানও করেছিলাম যে আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে সাহায্য করতে পারেন বা আমাদের টিমে অংশ নিয়ে এই ঘটনাগুলো পড়ে শোনাতে পারেন আমাদের লিসেনারদের। আমাদের আমন্ত্রণে বা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা এসছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সুমন। আমরা এখন সুমনের কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রূপম মেজবা, আমার বাসা নওগাঁ জেলার ধামইরহাট থানায়। আমিও আপনার প্রিমিয়াম লিসেনারদের মধ্যে একজন। আমি আজ যে ঘটনা বলবো সেটি আমার স্কুলের এক স্যারের কাছ থেকে শোনা সত্য ঘটনা। আমি কোনো কারণে স্টুডিওতে না আসতে পারায় আমি ইমেইলে ঘটনাটি শেয়ার করলাম। এর আগে আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেটি হয়তো কোনো কারণে সিলেক্ট হয়নি, তাও আমি হাল ছাড়িনি। রাসেল ভাই, যদি ঘটনার নামে পাটি মোড়ানো লাশ দেন তাহলে অনেক ভালো লাগবে। লেখার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বেশি কথা না বেরিয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1970 থেকে 1977-এর মাঝামাঝি সময়। এক গ্রামে এক হুজুর ছিল। তিনি অনেকটা বড় আলেমদের মতো বলা যায়। তিনি একদিন সকালে শহরের কাজ সেরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পড়ে, সেটি নৌকা দিয়ে পার হতে হয়। তিনি নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন। দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামলে তিনি নৌকা ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন। সে সময় ছিল বর্ষার মৌসুম, তাই নদীর ধারে অনেক পানি জমাট হয়েছিল। পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত। তিনি সেভাবেই ভিজেই আসছিলেন। হাঁটতে হাঁটতে তার পা যেন কিসে বেঁধে গিয়েছিল, তাই তিনি সেটি পা থেকে ছাড়াতে হাত দিয়ে সেটি ছড়াতে লাগে, কিন্তু সেটি তার পা থেকে ছুটতেই চাইছে না। তিনি তখন হ্যাচকা একটা টান দেন। তখন সেখানে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে। আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকদের ডেকে আনে এবং লাশটিকে সবাই পাটিতে মুড়িয়ে ঠেলাগাড়ি করে মসজিদের সামনে নিয়ে যাওয়া হয় এবং লাশটিকে ধুয়ে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। হুজুর তখন অজু করার জন্য সেই নদীর ঘাটে যায়। আগে বলে নেই যে নদীটি ছিল কবরস্থানের একটু সামনে। তিনি অজু শেষ করে উঠে আসার সময় তিনি কিসে যেন পায়ে আটকে যায় আর তিনি হোঁচট খেয়ে পড়ে যায়। তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা। হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখে একটি হাত লাঠিটিকে ধরে আছে। তিনি তার আশেপাশে থাকা সবাইকে ডাকতেন। সবাই আসলে কিছু লোক সেই লাঠিটিকে ধরে থাকা হাতটিকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাঝির লাশ। তখন বলতে থাকে 2 থেকে 3 দিন আগে অনেক ঝড় আর বৃষ্টি হয়েছিল, সে কারণেই হয়তো সে দুজনের মৃত্যু হয়েছে।
তারা মাঝির লাশটিও ধুয়ে কাফন পরিয়ে কবর দেওয়া হয়। মাটি দিতে সন্ধ্যা হয়ে যায়। হুজুর মাটি দিয়ে বাড়ি এসে গোসল করে নেয়। আর লিসেনারগণ, এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। হুজুর সাহেব খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাতে হুজুর সাহেব প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে ঘর থেকে বের হয়। 1900 সালের দিকে তখন বাড়ির কিছু দূরে টয়লেট থাকতো, তাই তিনি ঘর থেকে বের হতে গিয়ে দেখে তার বাড়ির আঙিনায় সেই পাটিতে মোড়ানো লাশটি দাঁড়িয়ে আছে। তিনি তখন অনেক ভয় পায়। আর তিনি তার স্ত্রীকে ডাক দিলে তার স্ত্রী উঠে এসে বলে, কি হয়েছে, এই মাঝরাতে ডাকছো কেন? হুজুর সাহেব বলেন, দেখো তো আঙিনায় কে যেন দাঁড়িয়ে আছে না? তার স্ত্রী বলেন, কই, কেউ নেই তো, তুমি মনে হয় ভুল দেখছো। হুজুর সাহেবও ভেবে নেয় হতে পারে তার মনের ভুল। ধীরে ধীরে তিনি পাটিতে মোড়ানো লাশ তার আশেপাশে দেখতে থাকেন। তিনি এক রাতে বাড়িতে আসতে দেরি হওয়ায় তার স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তিনি বাড়িতে এসে আর কিছু না ভেবে না খেয়ে ঘুমোতে যাবেন, তখন ঘরে ঢুকে দেখেন তার বিছানার এক পাশে সেই পাটিতে মোড়ানো লাশটি বসে আছে। আর হুজুর সাহেব চোখের এক পলক ফেলতে না ফেলতেই লাশটি তার সামনে এসে দাঁড়ায়। লাশটির মাথা বাদে পুরো দেহটাই পাটি দিয়ে মোড়ানো ছিল। হুজুর সাহেবের মুখ বরাবর সেই লাশটি দাঁড়িয়েছিল। হুজুর সাহেব লাশটির বিভৎস মুখ দেখে অনেক ভয় পান আর তার পুরো শরীর ঘেমে যায়। তিনি চিৎকার করতে পারছিলেন না। একসময় হুজুর সাহেব জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন এবং তার পরিবারের সকল মানুষ তার দিকে তাকিয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেন আঙিনায় পড়েছিলেন। হুজুর সাহেব আগের রাতের সবকিছু তার পরিবারকে বললেন। পরে পরিবারের লোকজন তাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ বলেন, ওই পাটি মোড়ানো লাশটির জিন তোমার পিছনে কোনো এক কারণে পড়েছে। আমার কাছে পালিত জিন থাকলে আমি অবশ্যই এটির খোঁজ করতাম। তাই কবিরাজের কাছে কোনো জিন না থাকায় কবিরাজ একটি তাবিজ ও পানি দেন। রাতে ঘুমানোর আগে পরা পানি খেতে হবে। এরপর হুজুর সাহেবের সাথে কোনো সমস্যা হয় না। হুজুর সাহেবের পরিবর্তে তার একটি ছেলে ছিল, তার সাথে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন তার ছেলের অনেক জ্বর আসে। কোনো ঔষধে এর নির্ণয় হয় না। একদিন হুজুরকে কোনো এক কাজে পাশের গ্রামে যেতে হয়। তিনি নদী পার হয়ে পাশের গ্রামে যান। কাজ শেষ করে বাড়ি আসার সময় এশার আজান দিয়ে দেয়। তিনি নামাজ পড়ার জন্য সেই গ্রামের মসজিদে যায়। তিনি নামাজে কাতারে দাঁড়িয়ে দেখে যে ইমামের জায়গায় কেউ নেই। কাতারে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে হাত দিয়ে ইশারা করে বলতেছে সামনে ইমামতি করার জন্য। তিনি ভেবেছেন হয়তো সে জোব্বা পরে আছে, তাই বলছেন। তিনি নামাজ পড়িয়ে সালাম ফিরে দোয়া করে যখন পিছনে তাকায় তখন তিনি বড় একটা ধাক্কা খায়, কারণ সেখানে কেউ ছিল না তিনি বাদে। তিনি বোঝেন তারা জিন ছিল আর মনে মনে অনেক ভয়ও পেয়েছিলেন। তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এসে দেখেন পরিবারের সবাই এক জায়গায় একসাথে দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন কেন তারা সবাই একসাথে দাঁড়িয়েছিল। হুজুর সাহেবের স্ত্রী বলল তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই সে জলপট্টি দেওয়ার জন্য একটু ঘরের বাইরে যায়। তারপর বাইরে থেকে এসে দেখে তার ছেলে নেই। তখন হুজুর সাহেবের ছোট ভাই তার ছেলেকে ভেজা ও অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। আর তার ভাই বলে যে আমি পুকুর ঘাটে গোসল করছিলাম, হঠাৎ দেখি কে যেন পুকুরে ঝাঁপ দিল। ভাবলাম এমনি মনে হয় কেউ গোসল করার জন্য ঝাঁপ দিয়েছে। তখন খেয়াল করে দেখলাম এ তো সাজিদ, হুজুর সাহেবের ছেলে, আর সে পানিতে ডুবে যাচ্ছিল। আমি দ্রুত গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসলাম অজ্ঞান অবস্থায়। তাকে শুয়ে দেওয়ার পর তার মাথার জলপট্টি দেওয়া হয়। সন্ধ্যার দিকে তার ঘরে হুজুর সাহেবের স্ত্রী দেখে সেই পাটি মোড়ানো লাশটি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে। এ দেখে হুজুর সাহেবের স্ত্রী জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। আর সবাই তার ঘরে গিয়ে দেখে ভয়ঙ্কর পাটি মোড়ানো লাশটি আসলেই দাঁড়িয়ে আছে। এ দেখে এখনো পর্যন্ত তারা এখানেই দাঁড়িয়ে আছে। এরপর হুজুর সাহেব তার পরিবারকে একটা সত্যি কথা বলে, যা শুনে তারা অবাক হয়ে যায়। তা হলো হুজুর সাহেব বলছে, আমার পায়ে যখন প্রথম লাশটি বাঁধে তখন আমি সেটিকে তুলে ধরি আর তার সাথে একটি ব্যাগ পাই, যার মধ্যে প্রায় 20,000 টাকা ছিল। আমি লোভ সামলাতে না পেরে সেই ব্যাগটি লুকিয়ে রাখি আমার কাছে, আর এজন্যই আমাদের সাথে এরকমটা হয়েছে। পরবর্তীতে হুজুর সাহেব সেই ব্যাগটি ভালোভাবে খুলে দেখে যে তার ভিতরে একটি কাগজ আছে। সেখানে লেখা আছে বাসার ঠিকানা, এবং বাসার ঠিকানা অনুযায়ী তারা সেখানে যায় কিন্তু তাদের পায় না।
প্রায় 1 মাস পর সেই প্রথম লাশটির পরিবারের খোঁজ পায় এবং তাদের সেই ব্যাগ সহ টাকা দিতে চাইলে তারা নেয় না, বরং হুজুর সাহেবকে টাকা ফিরিয়ে দিয়ে বলে টাকার মালিক যেহেতু নেই সেহেতু আমরা এই টাকা নিতে পারবো না। এরপর হুজুর সাহেবের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয় না এবং হুজুর সাহেবের ছেলে সুস্থ হয়ে যায়। তো রাসেল ভাই, এই ছিল আমার স্যারের কাছ থেকে শোনা ঘটনা। আমি ভালো করে সাজিয়ে লিখতে পারি না, এর জন্য দুঃখিত। আমি আরও ঘটনা পেলে ভূত.com-এ শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাম রূপম মেজবা, ঠিকানা নওগাঁ ধামইরহাট উপজেলার ভিতরে। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এই মুহূর্তে আমি যেটা করতে চাই, আমি একটা অডিও ক্লিপে যেতে চাই এবং আপনারা সবাই জানেন এখন যে অডিও ক্লিপগুলো, সেই অডিও ক্লিপগুলো অনেক যাচাই বাছাই করে আপনাদের শোনানো হয়। সুতরাং আমার ধারণা ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি আল্লাহর দর্শক সম্মতে ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আদিব, আমি বগুড়া জেলার শেরপুর উপজেলায় থাকি। তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা যদিও ভয়ঙ্কর না, কিন্তু আপনার ঘটনাটা ভয়ঙ্কর না হলেও ঘটনা থেকে কিছুটা হলেও আশা করি শিক্ষণীয় কিছু ব্যাপার স্যাপার আছে। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি আবার অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না, তবে ইনশাল্লাহ যতটা সম্ভব চেষ্টা করব আর কি আপনাদেরকে বোঝানোর ঘটনাটা কি ঘটছিল আর কি, এই আর কি ব্যাপার। তো যাক, বেশি কথা না বললে আমি ঘটনাতে যাই। ঘটনাটা আসলে ঘটছিল আমার মায়ের সাথে। আমি আসলে সৌদি আরবে থাকতাম বেশ অনেক বছরই। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে সৌদি আরবে থাকতাম। আমার আব্বু আম্মু সৌদি আরবে ছিলেন, আমিও সৌদি আরবে ছিলাম আর কি। তো যাক, আমি এখন বাংলাদেশে আছি। তো ঘটনাটা ঘটছিল সৌদি আরবের মদিনা শহরে ঘটছিল আর কি। আপনারা তো আমরা আবার থাকতাম সৌদি আরবের রিয়াদ শহরে, রাজধানী রিয়াদ শহরে আর কি। তো ঘটনা ঘটছিল 2018 সালে আপনার হজের পরপরই আর কি। হজ ওই সময় জুন জুলাইয়ের দিকে, মানে আগস্ট সেপ্টেম্বরের দিকের কাহিনী, হয়তো আমার এক্সাক্ট ডেটটা মনে পড়তেছে না, 2018 সালে। তো আমার ফুফাতো ভাই আর ভাবি, ওনার ওয়াইফ, ওনারা আসছিলেন, হজ করতে আসছিলেন। তো সেই সুবাদে আমার আব্বু, আমার আম্মু, আমি আর আমার এক ভাই, আমরা সেই সুবাদে আর কি মদিনা শহরে গেছিলাম। আপনারা হয়তো জানেন যে, মনে করেন হজের সময় মক্কা শহরে ঢোকা যায় না, নিষিদ্ধ। শুধুমাত্র যারা হজ করবে, যারা হাজি, তারা বাদে অন্য কেউ মক্কা শহরে ঢুকতে পারেন না হজের সময়। সৌদি সরকার নিষেধ করে দেয়, যার কারণে আমরা যেহেতু চাচ্ছিলাম যে দেখা করতে, মক্কা শহরে সম্ভব ছিল না দেখা করা, তাই যখন ওনারা মদিনাতে আসছিলেন তখন গিয়ে আমরা দেখা করতে গেছিলাম আর কি। তো যাক, আমরা নিজেদের গাড়ি করে নিয়ে আমরা রিয়াদ শহর থেকে গেলাম মদিনাতে আমার ভাইয়ের সাথে দেখা করতে আর কি। তো ঘটনাটা মেইনলি আসলে ঘটছিল মদিনাতে হোটেলে থাকা অবস্থায়, একটা আবাসিক হোটেলে থাকা অবস্থায়। আপনারা যারা মনে করেন, যারা মক্কা মদিনায় যারা হজ বা উমরা করতে গেছেন, ওখানে বেশিরভাগই খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ হোটেলেই, সব হোটেল না, বেশিরভাগ হোটেলেই
যে রুম থাকে, রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকে। তো অ্যাটাচ টয়লেট গুলা মানে দেখা যায় মানে রুম সাথে একবারে অ্যাটাচ টয়লেট আর কি, টয়লেটের দরজা থাকে আর কি। তো মেইনলি আসলে এখানে টয়লেটকে কেন্দ্র করি ঘটনাটা আর কি, বাকিটা এই আর কি ব্যাপার। তো ঘটনাটা ঘটছিল মানে আম্মুর সাথে। আম্মু মানে আমার আব্বুই আর কি নিজেদের সুবিধার জন্য, আমরা যেহেতু 4 জন ছিলাম, 4টা বেড, মানে আমরা 4 জন থাকলেও ওখানে আমরা যে হোটেলে উঠছিলাম ওই হোটেলে 3টা বেড ছিল। তো এজন্য এখন মানে আমরা যাতে 4 জন একসাথে ঘুমাতে পারি এই সুবিধার জন্য আব্বু কি করছিল, ওই 3টা বেডকে মার্চ করে দিছিল একসাথে, এক রুমের মধ্যে 3টা বেডকে আব্বুর সুবিধা মতো আর কি মার্চ করে নিছিল। কিন্তু রুমের সাইজটা ছোট হওয়ার কারণে, আপনার বেডগুলোকে মার্চ করার কারণে একটা বেড আপনার কি হয়েছিল, ওই অ্যাটাচ টয়লেটের সাথে একবারে মুখোমুখি ভাবে ছিল আর কি। মানে জাস্ট ইমাজিন করেন আপনি শুয়ে আছেন, আপনি যদি ওই বিছানায় যদি শুয়ে পড়েন এবং যদি আপনি মুখটা যদি আপনার মুখ যদি ডান সাইডে তাকান তাহলে আপনি টয়লেট দেখতে পারবেন, টয়লেটের ভিতরে পুরা দেখতে পারবেন আর কি। টয়লেটের দরজা খোলা থাকলে আপনি পুরা দেখতে পারবেন টয়লেট, একবারে ওয়ালের সাথে টয়লেট এবং সেই ওয়ালের সাথেই বিছানাটা ছিল আর কি। যেখানে বিছানায় আপনি যদি শন, টয়লেটের বরাবর যদি মুখ দিয়ে আপনি যদি শন তাহলে আপনার টয়লেট পুরোটা যদি তাহলে টয়লেট আপনি দেখতে পারবেন আর কি। তো আম্মু ওই দিন ওই পাশেই ওই বিছানাতেই আম্মু শুইছিল, তার পাশে আব্বু শুইছিল, তার পাশে আমি শুইছিলাম, তার পাশে আমার পাশে আমার ভাই শুইছিলেন আর কি। তো যাক পরে দিয়ে আমরা রাত্রে ঘুমালাম। হঠাৎ করে আমি ফজরের সময় দেখি যে আম্মু চিৎকার করতেছে, আম্মু মানে চিৎকার হাঁপাচ্ছেন, এইদিকে আব্বুরও ঘুম ভাঙছে। আব্বু ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে সাথে সাথে লাইটে আমরা দেখি যে আম্মু আপনার হাঁপাচ্ছেন, বেশ হাঁপাচ্ছেন, আপনার কি বলে ঘেমে অবস্থা খারাপ। এদিকে আম্মুর আবার ব্লাড প্রেশারের পেশেন্ট, উনি দেখি যে খুব হাঁপাচ্ছেন, করতেছেন, অবস্থা খারাপ আর কি। তো আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, যদিও আমি ফজরের সময় ঘুম আমার ভাঙছিল, দেখি যে আব্বু দেখি যে উঠছিল, কিন্তু আমি আসলে ওই সময় এতই ঘুমে বিভোর ছিলাম যে আমি যাক পরে দিয়ে আমি ওই সময় আর কিছু জিজ্ঞাসা করি নাই, আব্বু আম্মু কাউকে জিজ্ঞাসা করি নাই, শুধু দেখলাম যে আব্বু আর কি আম্মুকে ওই বাতাস করতেছে, কি সমস্যা কি আর কি দেখতেছেন আর কি। যাক আমি ঘুমাই গেছিলাম। আমি সকাল 9টার সময় আমার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে পরে দিয়ে আম্মুর কাছ থেকে জানতে চাইলাম যে আসলে ব্যাপারটা কি হয়েছে। আম্মু তখন পর্যন্ত আসলে আমাদের ওই দিন আবার প্ল্যান ছিল যে আমরা মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরবো, যেমন উহুদ পাহাড়, এরপরে আপনার কি বলে মসজিদুল কিবলাতাইন, মসজিদে কুবা, এসব ঐতিহাসিক স্থানগুলো ঘুরবো। এগুলো রহমতপূর্ণ জায়গাও বলা চলে আর কি। এগুলো আমাদের ঘোরার প্ল্যান ছিল, কিন্তু আসলে আম্মু এতটাই নার্ভাস, এতটাই ভয় পাইছিলেন যে ওই দিন মানে আম্মুকে আমি দেখছিলাম আর কি। পরে দিয়ে আম্মুর কাছ থেকে জানতে চাইলাম যে আসলে কাহিনীটা কি হয়েছে, রাত্রেবেলা চিৎকার দিয়ে উঠছিলেন কেন। আম্মু বলতেছিলেন যে ফজরের সময়, ঠিক ফজরের আগ মুহূর্তে মানে আম্মু হঠাৎ করে আম্মুর কাছে মনে হচ্ছিল বুকের মধ্যে ভার অনুভব হচ্ছিল। ঘুম থেকে আম্মু উঠে দেখে যে আম্মুর ঠিক মুখের সামনে একটা মানুষাকৃতিরই, স্বাভাবিক মানুষই, কিন্তু মনে হয় ওই মানুষের সোনালি রঙের চুল ছিল, ওই মানুষাকৃতি সোনালি রঙের চুল আম্মুর ঠিক মুখ বরাবর সামনে আম্মু দেখতে পাচ্ছিলেন আর কি, বুকের উপরে। এখন ঠিক আম্মু নিজেও বলতে পারেন না যে আম্মু স্বপ্ন দেখছিলেন নাকি বাস্তবে দেখছিলেন, তবে আম্মু এটা বলছিলেন যে আম্মু নাকি শুনতে পাচ্ছিলেন যে বাইরে হাজী সাহেবরা, যে ওই সময় ফজরের সময় ছিল আর কি, হাজী সাহেবরা যে মসজিদে নববীতে যাচ্ছিলেন, তারা কথা বলতেছেন, করতেছেন, চলে যাচ্ছেন, পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন, জুতার শব্দ, তাদের কথার শব্দ, সবকিছু শুনতে পাচ্ছিলেন। কিন্তু আম্মু নাকি হাত
পা নাড়াইতে পারতেছিলেন না, এমনকি চিৎকার করতেছিলেন। আমাদের এমন চিৎকার করতেছিলেন, আমরা নাকি চিৎকারও শুনতে পাচ্ছিলাম না। প্রায় 4-5 মিনিট নাকি এরকম হয়েছিল আর কি। যাক, আম্মু বুঝতে পারেন নাই যে ওটা স্বপ্ন দেখছিলেন না বাস্তবে হচ্ছিল, কিন্তু আম্মুর এইটাই হলো ভাষ্য ছিল আর কি। পরে দিয়ে যাক আম্মুর চিৎকার শুনে আব্বুর ঘুম ভাঙছিল। পরে দিয়ে ওই অবয়ব হোক বা মানুষের মতো যাই হোক না কেন, ওটা নাকি চলে গেছিল আর কি। আম্মু আর কোনো কিছু দেখেনি, এই আর কি ব্যাপার। তো পরে দিয়ে যাক অনেক ভয় পাইছিলেন, ইয়ে হয়েছিলেন আমরা এই। তো আমি যাক ঘটনা একটু কি আর কি, পরে যাক আম্মুর সাথে আর কোনো সমস্যা বা কোনো কিছু হয় নাই আর কি আল্লাহর রহমতে। তো মেইনলি আসলে ঘটনাটা বলার উদ্দেশ্য কি, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে প্রথম কথা হলো যে আমি তো ছোটবেলা বা আম্মু আসলে বুঝে নাই যে ওইভাবে বাথরুমের দিকে মুখ করে ঘুমানোটা আসলে উচিত হয় না। আমরা বাথরুমে ঘুমানোর আগে বাথরুমের দরজাটা আটকাই দিছিলাম, দরজাটা চাপাই দিছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো বাতাসের কারণে হোক বা যে কোনো হোক বাথরুমটা খুলে গেছিল। আমি দেখছিলাম বাথরুমটা খুলে গেছিল। তো আসলে মেইন বলার উদ্দেশ্য হলো যে হ্যাঁ, এখানে বাথরুম হলো খুবই খারাপ জায়গা, সেটা সেখানে যেখানেই থাকুক না কেন। মসজিদে নববী আমরা জানি যে একটা পবিত্র জায়গা, যেটা জায়গার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন যাতে করে একটা উর্বর একটা জমি হয় আর কি, উর্বর একটা স্থান হয়। তো এই পবিত্র স্থানেও আসলে বাথরুম হলো একটা অপবিত্র জায়গা, স্বাভাবিক, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। এবং বাথরুমে জিন থাকে। আমরা যখন বাথরুমে প্রবেশ করি সবসময় দোয়া পড়ে প্রবেশ করি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সেটা হলো যে হে আল্লাহ, আমি খবিস জিনের হাত থেকে রক্ষা পানা চাচ্ছি আর কি, এই দোয়া পড়ে আমরা প্রবেশ করি। তো মেইনলি আসলে ব্যাপারটা হলো যে আম্মুর আসলে ওই দিন ওইভাবে বাথরুমের দিকে মুখ করে হ্যাঁ শোয়া উচিত হয় না। আবার দ্বিতীয় কথা হলো যে স্বাভাবিকভাবেই আম্মুর চুল বাঁধা ছিল না, চুল খুলে শুয়েছিলেন আর কি। হ্যাঁ, এটাও একটা জিনদের দ্বারা ইফেক্ট পড়ে আর কি। হ্যাঁ, এটা সত্য যে ওই দিন হয়তো কোনো একটা খারাপ জিনের কবলে আম্মু পড়ছিল বা কিছু হয়েছিল, আল্লাহই ভালো জানেন। তবে কিছু একটা হয়েছিল যেটা বুঝি আর কি। হ্যাঁ, ওইভাবে বাথরুমের দিকে মুখ করে শোয়াটা উচিত হয়নি। যার এটা আসলে সবাইকে সাবধান থাকা উচিত। তো যাই হোক, কখনো বাথরুম বরাবর হোক বা অনেকেই এই কাজ করেন যে বাথরুমটা কি করেন এমন ভাবে শোন যে ঘুম থেকে চোখ খুললেই দেখতে পারেন যে সামনে বাথরুম আছে। হ্যাঁ, এটা আসলে করা উচিত না আর কি আমার মতে আর কি। আর ঘুমানোর আগে দোয়া পড়া উচিত, বাথরুমের দরজা টরজা সবকিছু আটকায় দেওয়া উচিত আর কি। অনেকেই আমি ভূত এফএমেও শুনছি এর আগে ঘটনা যে এরকম বাথরুমের দরজা খোলা থাকে, হঠাৎ করে দেখে যে বাথরুমের ভিতরে খারাপ কিছু দেখতেছে বা এরকম কিছু হয় আর কি। তো আমার মনে হয় কি, যখন ঘুমানোর আগে বাথরুমটা লক করে দেওয়াই আসলে উচিত আর কি। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সবকিছুই আল্লাহর মালিক। তো এই আর কি মেইনলি আসলে ঘটনা ছিল আর কি। তো যদিও ঘটনা অত ভয়ঙ্কর এখানে কিছুই নাই আর কি, তবে আমার আম্মুর সাথে যা ঘটছে তাই আর কি, বানায় কোনো কিছু বলি নাই, বলার কিছু নাই। এটা একটা আশা করি শিক্ষণীয় ঘটনা। তো এই আর কি ব্যাপার। তো যদিও আমি এখন পর্যন্ত ভূত.com আপনাদের এপিসোড একটাও শুনি নাই এখন পর্যন্ত, আমি ভূত এফএম এর রেকর্ডেড এপিসোডগুলো শুনি আর কি। তবে আমি আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারলাম যে আপনারা ঘটনা পাঠানোর ব্যবস্থা করছেন, অডিও ক্লিপ পাঠানোর ব্যবস্থা করছেন, যার কারণে আমি পাঠাচ্ছি। আশা করি যদি ভালো লাগে অবশ্যই প্লে করে শোনাবেন ইনশাল্লাহ। ভূত.com আপনাদের এই প্রোগ্রাম আশা করি আরো এগিয়ে যাক, আরো দীর্ঘজীবী হোক ইনশাল্লাহ। আসসালাম, সকল লিসেনারদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.
চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এইবারে আমরা আরও একটি অডিও ক্লিপে যাব। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে। আমি ইমরান, সিরাজগঞ্জ থেকে বলছি। এটা আমার ফার্স্ট ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই vote.com-এ ঘটনাটা শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা আমার বাবা এবং আমার মামাকে কেন্দ্র করে। তো ঘটনাটা হচ্ছে আমার বোন যখন জন্মগ্রহণ করে, ঘটনাটা আপনার 2000 থেকে 2001 সালের এর মাঝামাঝি এরকমই হবে। তো ওই সময়টাতে এমন কোনো ল্যান্ডফোন বা মোবাইল ছিল, মানে হাতে গোনা কয়েকজনের কাছে। তো আমার বাবার কাছেও ছিল না ফোন, আমার নানা বাড়িতেও সেরকম ফোনের ব্যবস্থা ছিল না। ফোনের ব্যবস্থা বলতে কি বলবো, আমার নানা বাড়িতে কারেন্টও ছিল না ওই সময়, বিদ্যুৎ আর কি। তো আমার বোন জন্মগ্রহণ করার পরে আমার বাবাকে বলার জন্য, মানে খবর দেওয়ার জন্য আমার মামা আসে গ্রাম থেকে। তো আমার বাবা ছিল একজন ব্যবসায়ী। তো আমার বাবা এসে যখন আমার বাবাকে ঘটনাটা বলে যে মেয়ে হয়েছে আপনার, তো আমার বাবা শোনার পর অনেক খুশি হয়। আর এটা ছিল আমার বাবার দ্বিতীয় সন্তান, অর্থাৎ আমি প্রথম, আমি বড়, তারপর আমার বোন হয়, আমার বোন জন্মগ্রহণ করে। তো ঘটনা মানে খবরটা শোনার পরে তো বাবা অনেক খুশি হয়ে যায় এবং আমার বাবার যে ব্যবসা ছিল ওখানে যারা কাজ করতো সবাইকে বাবা মিষ্টি খাওয়ায়। তো বাবা বলে যে তাহলে কি করবেন ভাই, দুলা ভাই, তো চলেন, যাবেন এখন নাকি কি করবেন? তো আমার বাবা যেহেতু ব্যবসা করতো, তো বাবা বললো যে যাবো তো অবশ্যই। তো বাবা বললো যাবো তো অবশ্যই, তো ই করো। আমার তো মানে আমার বাবা ব্যবসা করতো, তো বলতো যে এখন যেহেতু সকাল 12টা বাজে বা দুপুর 12টা বাজে, তো আমাদের বাড়ি থেকে স্টেশন ছিল 5 মিনিটের দূরত্ব। তো বাবা বললো যে 6টায় ট্রেন আছে, যে 6টার ট্রেনে দুজন চলে যাবো রে, তুমি আপাতত এখানেই থাকো, আর আমি কাজগুলা সবাইকে বুঝাই দিয়ে তারপরে ফ্রি হয়ে তারপরে যাবো রে। তো বাবা বললো ঠিক আছে, সমস্যা নাই, তাইলে আপনি কাজ করেন, বুঝাই টুঝাই একসাথে বিকালে যাওয়া যাবে রে। তো যথারীতি বাবা সারাদিন তার ব্যবসার কাজ টাজ সবকিছু শেষ করে সবাইকে বুঝিয়ে দিয়ে 5:30টার দিকে মানে গোডাউন থেকে বের হয়ে এখন আমার বোনকে দেখার উদ্দেশ্যে মাছ, মিষ্টি, পান, সুপারি, এগুলা যা যা কেনা দরকার সব কেনাকাটা করে 6টা বাজার 10 মিনিট আগে স্টেশনে যায়। তো স্টেশনে গেলে শুনতে পারে যে স্টেশন মাস্টারের কাছ থেকে শুনতে পারে যে ট্রেন আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেট, এরকম একটা মানে ক্রসিং না কি যেটাই হোক হয়েছে, এই জন্য লেট হবে ট্রেন আসতে। তো ট্রেন লেট আসার কথা শুনে আমার মামা এবং বাবা সিদ্ধান্ত নেয় যে তারা বাস স্ট্যান্ডে যাবে এবং বাসে করে আমার নানাবাড়ির উদ্দেশ্যে যাবে। তো তারা বাস স্ট্যান্ডে যায় এবং গিয়ে শুনতে পারে যে মানে যে শ্রমিকদের কি জানি একটা ঝামেলা হয়েছে, যার কারণে বাস আজকে আর যাবে না, বাস স্টপ বন্ধ আজকের জন্য। তো যে এখন কিছু করার নাই, এখন ওইটাই লাস্ট ভরসা ট্রেন, এখন লেট করে আসলে ওইটাতে যাইতে হবে। তো যার কারণে বাবা এবং মামা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে 2-2.5 ঘন্টা রেস্ট করে তারা রাত 9টার দিকে স্টেশনের উদ্দেশ্যে যায়। শুনে যে ট্রেন আসতে আরো 1 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, যথারীতি ট্রেন 10টার দিকে স্টেশনে আসলে পরে আমার বাবা এবং মামা ট্রেনে উঠছে। আধা ঘন্টা পরে ট্রেন ছাড়ছে। তো সিরাজগঞ্জ স্টেশন থেকে সলপ স্টেশন যাইতে ট্রেনে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো কপাল খারাপ হলে যা হয় তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো ওনারা আবার ক্রসিংয়ে পড়ে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ক্রসিংয়ে থাকে। ক্রসিংয়ে থাকার পরে যথারীতি রাত 12:30 কি 12টা এরকম সময় তারা সলপ স্টেশনে গিয়ে নামে।
তো ইউজুয়ালি রাত 12:30 গ্রাম, অনেক রাত। তারপরে হচ্ছে ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এতটুকু ভালো ছিল না। তো যাই হোক, বাবাদের সাথে স্টেশনে 1-2 হয়তো যাত্রী নামে, আর ওটা লোকাল ট্রেন ছিল। তো যার কারণে যে যাত্রীগুলো নামে তাদের বাসা ওখানেই ছিল, মানে সলভ স্টেশনের আশেপাশেই ছিল। তো ওনারা জিজ্ঞেস করে যে আপনারা কোথায় যাবেন। তো আমার বাবা এবং বাবা বলে যে আমরা অমুক জায়গায় অমুক গ্রামে যাব। তো তারা বলে যে যে রাস্তাতে যাবেন রাস্তাটা তো অতটুকু ভালো না। তো তারপরে আবার সামনে কবরস্থান আছে, অন্ধপুকুর আছে। আর ঘটনাটা আপনার এই অন্ধপুকুর নিয়েই। আর এই অন্ধপুকুরের কাহিনীটা হচ্ছে, অন্ধপুকুরটা যেখানে অবস্থিত ওই জায়গা থেকে আমার নানার বাড়ি যেতে প্রায় 1 কিলোর মতো রাস্তা, মানে 1 কিলো দূরত্ব অন্ধপুকুর থেকে আমার নানার বাড়ি। আর অন্ধপুকুরটার নামকরণ হচ্ছে, ওটা একটা জমিদারদের পুকুর ছিল, অন্ধপুষ্কুনি বা অন্ধপুকুর যেটাই বলি না কেন। ওই পুকুরটা হচ্ছে আগেকার জমিদার বাবু যেটাই বলি, ওনাদের আমলে পুকুরটা খনন করছিল, তারা গোসল আসল করছে ওইখানে আর কি। যাই হোক, তো পুকুরটা অনেক ভয়ঙ্কর এবং অনেক কাহিনী আছে পুকুর নিয়ে। তো শুনেছি যে জমিদাররা যখন ওখানে থাকতো, যে আর ওই জমিদাররা দিনের বেলাতে ওই জমিদারের যে এরিয়া আর কি, ওই এরিয়া দিয়ে যদি কেউ স্যান্ডেল পাই দিয়ে যাইতো তো তাদের কঠোরতম অনেক খারাপ খারাপ শাস্তি দিত। এরকম হইলে তারা ওই মানুষকে পুকুরে মানে হত্যা করে আর কি পুকুরে ফালাইয়া দিত, এরকম শুনেছি। তো সত্য মিথ্যা আমি জানি না, বলে আমার নানা দাদাদের মুখ থেকে শোনা। তো যার কারণে ওই পুকুরটা একটা অভিশপ্ত পুকুরে, মানে সবাই বলে যে ওটা একটা অভিশপ্ত পুকুর। তো পুকুরটা এখনো আছে রাসেল ভাই। তো আমি যদি দালাবাড়ি কখনো আবার যাই, অবশ্যই আপনাকে আমি ছবি তুলে শেয়ার করব। আর এটা আমার ফার্স্ট স্টোরি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো তারপর আমরা ঘটনায় চলে যাচ্ছি। তো পরে মামা এবং বাবা ওই স্টেশন থেকে মানে নানি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়, এবং আমার বাবা স্মোক করতো। তো হাঁটতেছে কাঁচা রাস্তা। তো কিছু দূর আসার পরে প্রথম একটা কবরস্থান পরে, কবরস্থানটা ক্রস করে তারা। কবরস্থান ক্রস করার পরে ওখানে তেমন কিছু হয় না, আল্লাহর রহম। তো যখন দ্বিতীয় কবরস্থানটার কাছাকাছি তারা চলে আসে, তো দেখে যে কবরস্থান ক্রস করার পরে তাদের পিছনে 5-6টা কুকুর পিছন পিছন হাঁটতেছে। তো তারা এটা স্বাভাবিকভাবে নেয় যে কুকুর রাস্তাঘাটে থাকতেই পারে, আর সামনে বিপদ থাকলে বা এরকম কিছু থাকলে কুকুর টুকুর এগুলো থাকলে মানে শুনছি আর কি ভালো আর কি, তারা পিছন পিছন আগায় দেয়। তো কুকুরগুলা একটা সময় কিছু দূর যাওয়ার পরে ওনাদের পিছন থেকে মানে পিছনে আর যায় না। তো দেখা যায় 5টা কুকুর না 6টা কুকুর এরকমই ছিল, তারা ওই রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। তো আমার মামা এবং বাবা 2জন ছিল। তো তারা পিছন দিক তাকায় দেখে যে কুকুরগুলা রাস্তার ওখানে দাঁড়ায় আছে আর আসতেছে না। তো তখন আমার আব্বু মানে সিগারেট ধরায় এবং সিগারেট টানতে টানতে সামনের দিকে হাঁটতে থাকে। তো এরকম করতে করতে একটা বাড়ি বা এরকমই টাইপেরই, তো ওই বাড়ির ভিতর থেকে একটা বুড়ি মানুষের কান্নার শব্দ শোনা যায়। তো বুড়ি মানুষ বৃদ্ধ মানুষ কান্না করলে যেরকম শব্দ ওরকম শব্দ আসে। তো মামা এবং বাবা ওইটা বুঝতে পারে হালকা যে অস্বাভাবিক কিছু হইতে পারে বা এরকম। তো তারা 2জন, আমার বাবা প্রচন্ড সাহসী ছিল, তো মামার হাত ধরে 2জন হাঁটতেছে। তো কিছু সময় হাঁটার পরে তারা দেখতে পায় যে সামনে মানে আমার বাবাদের এবং বাবার থেকে প্রায় 30-40 হাত সামনে একটা অবয়বের মতো মানে সাদা কাপড় রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল, মানে সেকেন্ডের ভিতরে। তো এই জিনিসটা আমার মামাও দেখছে, বাবাও দেখছে। দেখার পরে মামাকে জিজ্ঞেস করলো যে তুমি কিছু দেখছো? তো মামা বললো হ্যাঁ। তো এই পর্যন্তই, তারপরে তারা আর কোনো কথা বলে নাই, 2জন 2জনের হাত ধরে হাঁটা শুরু করছে। তো এরকম হাঁটতে হাঁটতে অবশেষে ওই যে অন্তপুকুর যেটা বললাম ওটার কাছাকাছি যখন তারা চলে আসছে, তো আমার মামা স্মোক করতো না। তো তারপরে আমার বাবা আমার মামাকে একটা সিগারেট ধরায় মামার হাতে দেয়, দিয়ে বলে যে এটা হাতে ধরে রাখো এবং
যদি নিভে যাইতে নেয় তখন একটা টান দিও, এই আর কি, যাতে আগুনটা জ্বলে আর কি। তো আমার বাবা স্টিল সিগারেট ধরায় যেতেছে, মানে যেটা শেষ হচ্ছে ওইটাতে আর একটা ধরাইতেছে, আগুন হাত থেকে ফেলতেছে না। তো শুনছি যে আগুন থাকলে এগুলো আশেপাশে আসে না। তো যখন অন্ধপুষ্করিণীর তারা মাঝামাঝি চলে আসছে, তখন দেখে যে পুকুরের ভিতরে 5-7 জন গোসল করলে যেরকম একটা শব্দ বা কথা কোলাহল এরকম আসতেছে। তো অত রাতে তো রাসেল ভাই গোসল তো দূরের কথা, ওর ওই পুকুরের আশেপাশে থাকার কথা না। তো যাই হোক, আমার মামা এবং বাবা দুজনে এই জিনিসটা খেয়াল করছে। তো যাই হোক, তারা কোনো দিক না তাকে সোজা সামনের দিকে হাঁটতেছে। তো পিছন থেকে প্রথমে একটা বিড়াল কান্না করলে যেরকম শব্দ বা ওইরকম টাইপের কিছু একটা শুনছে। তারা শুনেও পাত্তা দিতেছে না। তো পুকুরটা রাসেল ভাই অনেক বড়, প্রায় 3 বিঘা জমির উপরে পুকুরটা খনন করছে। তো তারপরে তারা যখন মাঝামাঝি থেকে মানে প্রায় 2 ভাগের আর 1 ভাগ আছে এরকম পর্যায়ে পিছন থেকে তারা হুট করে শুনতে পায় যে মাছ আর মিষ্টিটা থুয়ে যা, তোদের কিছু বলবো না। তো এরকম 2-3 বার বলে। তো তারা পিছনে কেউ তাকাইতে সাহস পাচ্ছে না। তো পিছন থেকে স্টিল শব্দটা আসতেছে। তো তারপরে দেখে যে মানে শব্দটা তো আসতেছেই, এবং হুট করে দেখে তাদের বাম পাশে ডান পাশে মানে বামন টাইপের, অর্থাৎ 2 থেকে 2.5 ফুট লম্বা এরকম স্বাভাবিক শরীর, হাত পা সবই আছে, কিন্তু শরীরের থেকে মাথাটা অনেক বড়, এরকম প্রায় 8-10 জনের মতো। তাদের 2 সাইডে তারাও হাঁটতেছে, কিন্তু তাদের দূরত্ব ছিল প্রায় 10-15 হাত। তো তারা বলতেছে যে মাছ আর মিষ্টিটা দিয়ে যা, আমরা অনেক দিনে কিছু খাই না, তো মাছ আর মিষ্টিটা দিয়ে যা, আমরা তোদের কিছু বলবো না, এরকম মানে বলতেছে। তো আমার বাবা, আমি আগেই বলছি যে সাহসী ছিল, তো উনি ওনার মতো সিগারেট টানতেছে এবং মামাকে শক্ত করে ধরে নিয়ে হাঁটতেছে। তো একটা পর্যায়ে দেখে তাদের পিছু ছাড়তেছে না আর কি, তাদের সাথে সাথে যাইতেছে। তো একটা পর্যায়ে আমার মামা এবং বাবা দুজনে জোরে দৌড় দেয় সামনের দিকে, এবং প্রায় বসত বাড়ির কাছাকাছি প্রায় পর্যায়ে চলে আসছে। তো দেখা যাইতেছে যে সামনে বাড়িঘর আছে। তো তারা দৌড় দিয়ে একটা বাড়ির পাশের ভিতরে ঢুকে তারা মানে বাড়ির ভিতরে ঢুকছে। গ্রাম, অনেক রাত। তো ডাকার পরে ওনারা দরজায় ডাক দিছে যে বাড়িতে কেউ আছেন নাকি, যদি থাকেন তাহলে একটু বাইরে আসেন। তো রাসেল ভাই যখন তারা দুজন এরকম অবস্থায়, তখন যে বাড়িতে গেছে ওই বাড়ির লোকজন সবাই বাইরে বের হয়ে আসছে, এবং মহিলা পুরুষ যারা ছিল বাড়িতে সবাই বের হয়েছে। বেরোনোর পরে বলতেছে আপনারা কোথায় যাবেন, কোথা থেকে আসছেন, এরকম জিজ্ঞেস করার পরে ওনারা বলছে যে আমরা অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গায় যাব। তো তারা বলছে এত রাতে ওই দিক থেকে আসলেন কিভাবে, তো রাস্তাটা তো ভালো না। তো তখন আমার বাবা সব কাহিনী বলছে। বলার পরে ওনাদের পানি খেতে দিছে। পানি টানি খাওয়ার পরে একজন একটু মানে ঝাড়া দেয় আর কি, ওঝা টাইপের এরকম আর কি যেটা বলে, ওনারা ঝাড়ফুঁক দিছে। ঝাড়ফুঁক দেওয়ার পরে ওনারা বলছে যে ঠিক আছে আপনারা যেখানে যাবেন, তো ওখানে তো বেশি দূরে না, তো তারপরে যেহেতু অনেক রাত হয়ে গেছে, ভোর হতে বেশি সময় লাগবে না, আপনারা আমাদের বাড়িতে রাতটা কাটান, সকালে না হয় চলে যায়। তো আমার বাবা বলছে না, আমাদের এখনই যেতে হবে, তো যদি পারেন আমাদের একটু আগায় দিয়ে আসেন। তো লোকগুলা ভালো ছিল, ওনাদের আল্লাহ ভালো করুক। তো যাই হোক, ওনাদের বাড়ির ছেলে যারা ছিল প্রায় 4-5 জন, এবং আমার বাবা এবং মামাকে পাটের শোলাতে আগুন ধরিয়ে একদম বাড়ি পর্যন্ত মানে আগুন জ্বালিয়ে তাদের আগায় দিয়ে আসছে, একদম আমার নানার বাড়িতে পৌঁছায় দিয়েছে। তো তারপরে ওনারা চলে আসার পরে আবার বাড়িতে সবাই, নানার বাড়ির গ্রাম সবাই ঘুমাইয়াছিল। পরে যে মামা ডাইকে উঠাইছে সবাইকে। তো নানা নানি উঠছে, ওঠার পরে সব কাহিনী বিস্তারিত শুনছে। তো শোনার পরে ওনারা বলছে যে তো এত রাতে আসার কোনো দরকার ছিল না, কালকেও আসতে পারতেন, যেহেতু চলে আসছে আল্লাহ ভালো মতো নিয়েছে। তো পরে ওনাদের ঝাড়ফুঁক টাড়ফুঁক তো আমার নানি করে দিল, দিয়া গোসল টোসল করায়া একদম অজু টজু করায়া পরে ঘরের ভিতরে উঠাইছে। তো আল্লাহ রহম, তারপরে আমার মামা এবং বাবার আর তেমন কিছু হয় নাই রাসেল ভাই। তো আমার গল্পটা বা ঘটনাটা এরকমই।
এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভূত.com-এ। আর আমার কাছে আরও অনেক ঘটনা আছে, যদি ভালো লাগে তো আমি নেক্সটে পাঠাবো। আর আমার ঠান্ডা লাগছে ভাই অনেক প্রচুর, যার কারণে আমার কণ্ঠটা এরকম। যদি ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার ফার্স্ট ঘটনা, যার কারণে এরকম হয়েছে ভাই। তো আশা করি ভালো থাকবেন, আপনি সবসময় ভালোর দলে। আর যদি গল্প সিলেক্ট হয় অবশ্যই ভূত.com-এ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাচ্ছি কেমন আছেন? কারণ সবাই বলে আপনি ভালোর দলে, কিন্তু সব সময় ভালো থাকা যায় না। না চাইলেও কিছু অজানা কারণে আমরা ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারি না। Bhoot.com সম্পর্কে কি বলবো, বলতে গেলে অনেক কমই হয়ে যায়। এখন এটা এক প্রকার নেশায় পরিণত হয়ে গেছে, যেটা না শুনলে এখন আর রাতে ঘুমই আসে না। আজ অনেকদিন হলো গল্প পাঠাবো বলে ভাবছি, কিন্তু সময়ই হয়ে ওঠে না। আজ 16/6/2023 সন্ধ্যা রাতে দক্ষিণা হাওয়ায় খোলা মাঠের এক প্রান্তরে লিখতে বসলাম। মামা মুন্না ও ভাগ্নে সজীব। Bhoot.com-এ পাঠানো এটাই আমাদের প্রথম ঘটনা। বানানে ভুল এবং শব্দচয়নে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই যেন রাসেল ভাই আপনি ঘটনাটা পড়ে শোনান, কারণ আপনার কণ্ঠে মোহনীয় মায়া অনুভব করি। অনুরোধ রইল রাসেল ভাই আমাদের ঘটনাটা যেন শেয়ার করা হয়। এরকম ঘটনা আমাদের কাছে আরও অনেক রয়েছে। এইটা শেয়ার করা হলে পরবর্তীতে আরও পাঠাবো ইনশাআল্লাহ। কথা আর বেশি বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। আজ আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে না ঘটলেও আমার খুব কাছের এক মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনা কতটুকু ভয়ের সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা, সব দেখাতেই ভয় থাকে না, কিছু না দেখাতেও ভয় থাকে। মামা আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলছেন, মামা, সময়টা 2007 সালের দিকের কথা। সবেমাত্র এসএসসি দিয়েছি। আমি সহ আমার 3 বন্ধু খুব ডানপিটে স্বভাবের ছিলাম। আমি রাশেদ ছদ্মনাম, মাহিম ছদ্মনাম, শামীম ছদ্মনাম, বুলবুল ছদ্মনাম। তখনকার সময়টায় তেমন কিছু করার ছিল না। বাড়িতে বসে বসে অবসরেই দিন যাচ্ছিল আমাদের। তারুণ্যটা বেশ ভালোভাবেই উপভোগ করছিলাম আমরা। তারুণ্যর অদম্য সাহসে দিনের বেলা খেলাধুলা, আড্ডাবাজি সহ কোনো কিছুই বাদ যায়নি। রাতের বেলায় অন্যের বাগানের আম চুরি, লিচু চুরি সহ প্রায় সকল প্রকার অন্যায় কাজই বলতে গেলে করেছি। এখন আসা যাক আমাদের গ্রামের কথায়। আমাদের গ্রামটি একটি অজপাড়া গা। গ্রামের পশ্চিম পূর্বাংশে বাঁশঝাড়ে ঘেরা এবং বিশাল আকারের কবরস্থান। কবরস্থানের মাঝ দিয়েই চলে গেছে ছোট্ট একটি মেঠো পথ, যেখান দিয়ে দিনের বেলা যেতেও গা ছমছম করে। কবরস্থান পেরিয়েই ফসলি মাঠ, মাঠ পেরিয়ে ছোট্ট একটি নদী। আসলে নদী বলা যায় না, খাল বললেই চলে। গ্রীষ্মকালে জল বলতে কিছুই ছিল না, একেবারে শুকনো ছিল। নদীর ওপারে ছিল এক বিশাল জঙ্গল, যেটাকে গ্রামের লোকজন সর্দারের জঙ্গল বলেই চেনে। এমনই ছিল এক রাত, যেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদ তার পুরো সৌন্দর্য দিয়ে সম্পূর্ণ আলোকিত করে রেখেছিল। আমাদের গন্তব্যস্থলটি ছিল সেই সর্দারের জঙ্গল পেরিয়ে খানিকটা দূরে। আমাদের কাজ সেরে যখন ফিরতে যাচ্ছি, রাত তখন আনুমানিক 10টা নাগাদ। তখন আমরা 4 জন গল্পগুজব করে আর হাসি ঠাট্টায় মেতেছিলাম। চারদিকে ছিল ঝিঝি পোকার ডাক, দূর থেকে শোনা যাচ্ছিল শিয়ালের ভয়ঙ্কর আর্তনাদ। কুকুরের ডাকগুলোকেও কেমন যেন হিংস্র মনে হচ্ছিল। ভয় বলতে আমাদের তখন কিছু ছিল না, কারণ গল্পের শুরুতেই তো বলেছি আমরা খুব ডানপিটে স্বভাবের ছিলাম। আর বিশেষ করে আমি ভূত প্রেত ইত্যাদিতে বিশ্বাস করতাম না বললেই চলে, এবং এসব বিষয়কে আমি ঠাট্টার ছলেই দেখতাম। আরে ধুরবাল, ভয় বলে কিছু হয় নাকি? কিন্তু এখন এই হাসি ঠাট্টাই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কে জানতো? আর কেই বা জানতো সামনে আমার জন্য কি অপেক্ষা করছে? আমরা হাঁটতে হাঁটতে যেই না সর্দারের জঙ্গলে প্রবেশ করলাম, মাহিম বলে উঠল, জঙ্গল নিয়ে অনেক কথা প্রচলিত আছে, আমাদের তাড়াতাড়ি পার হতে হবে। এরপর শামীম বলে উঠল,
এ দেখিস কাউকে যেন ভূতে না ধরে আবার। এরপর বুলবুল বলল, আরে তোরা এসব গল্প করার আর সময় পেলি না নাকি? তাদের কথোপকথন শুনে আমি বললাম, আরে ধুর, ভূত বলতে কিছু হয় নাকি? আসুক না আমাদের সামনে, দেখা যাক। কোনোদিন তো দেখলাম না, শুধু শুনেই গেলাম। কিছুক্ষণ পর পিনপতন নীরবতা, সকলেই চুপ। সকলকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, এই সামনে ওটা কি? বলেই আমি একটা অট্ট হাসিতে ফেটে পড়লাম। আমার এই ঠাট্টা দেখে সকলে বলে উঠল, এই রাশেদ, এইসব বিষয় নিয়ে ঠাট্টা করবি না। তারপর জঙ্গল পার করে যখন নদীতে নামলাম, নদীর মাঝ বরাবর এসে আমার পা হঠাৎ যেন আটকে গেল। আমি আমার পা মুক্ত করার জন্য জোরে একটা ঝটকা টান দিলাম, কিন্তু পারলাম না। এদিকে আমার 3 বন্ধু আমাকে ক্রস করে প্রায় 10-12 হাত সামনে চলে গিয়েছে। আমি তাদের নাম ধরে বলতে লাগলাম, এ মাহিম, আমার পা নড়ছে না। এ শামিম, বুলবুল, দেখ না, আমি আমার পা নদী থেকে উঠাতে পারছি না। তারা আমার কথা শুনে বলল, আরে রাশেদ, অনেক করেছিস ঠাট্টা, রাত অনেক হয়েছে, বাড়ি যেতে হবে। এই বলে তারা আমাকে রেখেই সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। অনবরত পা ওঠানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু পারছি না। এদিকে আমার গা ঘেমে একাকার, চারিদিকে কেমন জানি এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমি আমার 3 বন্ধুকে করুণ সুরে ডাকতে শুরু করলাম, প্লিজ প্লিজ, তোরা আমাকে একা ছেড়ে যাস না। মাহিম, বুলবুল, শামিম, আমি সত্যি এবার কোনো ঠাট্টা করছি না। আমি সামনের দিকে চেয়ে দেখি তাদের চিহ্ন মাত্র নেই। আমি ভেবেই নিলাম আজকে হয়তো আমার আর শেষ রক্ষে হবে না। পেছনে চেয়ে দেখি সেই পূর্ণিমার রাতেও সেই সর্দার জঙ্গলটি ঘন কালো গুমট বাঁধা অন্ধকারে ছেকিয়েছে। এদিকে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আর পা ছাড়ানোর জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি, আর যত ছুরা কালাম জানতাম বলার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছিল না। এভাবে আমি আমার নিজের সাথে যে কতক্ষণ ধস্তাধস্তি করেছি তা বলতে পারবো না। এরপর যখন আমি সামনের দিকে তাকালাম, দেখি কারা যেন আমার দিকে আসছে। যখন আমার কাছে আসলো, দেখি আমার সেই 3 বন্ধু। তাদেরকে দেখে আমি যেন একটু স্বস্তি বোধ করলাম এবং বলতে লাগলাম, প্লিজ আমাকে বাঁচা। আমার বন্ধুরা আমার কাছে এসে আমাকে টেনে তুলতে লাগলো, কিন্তু তারাও পারল না। এরপর আমরা 4 জন সমস্বরে গায়ের যত শক্তি ছিল সব দিয়ে জোরে আল্লাহ বলে চিৎকার দিলাম। এরপর আমার মনে হলো কে যেন আমার পাটা ছেড়ে দিল, কিন্তু আমার গায়ে তখন শক্তি বলতে কিছুই ছিল না। আমার 3 বন্ধু আমাকে ধরাধরি করে নদীর পাড়ে নিয়ে আসলো। আমি কোনো মতে তাদেরকে বলতে লাগলাম, তোরা না আমাকে ছেড়ে গেছিলি, কিন্তু কি মনে করে আবার ফিরে আসলি? আমার কথা শুনে মাহিম বলতে লাগলো, আমরা যখন দূরে চলে গেলাম দেখলাম যে তোর কোনো সারা শব্দ নেই, আর তুইও আসিস না। আমরা যখন মনে হতে লাগলো তুই আমাদের সাথে ঠাট্টা করিসনি, তোর সাথে কোনো একটা কিছু হচ্ছে, আমি তখন বলতে লাগলাম, এই চল দেখি রাশেদের কিছু হলো নাকি। এরপরে এই তো আমরা তোর দিকে ফিরে আসলাম, আর এসেই দেখি তোর এই অবস্থা। এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে সেদিন রাতে আর ঘুম হলো না। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে কোনো মতে রাতটা পার করলাম। সকালে উঠে দেখি দাদা আমার পাশে বসে আছে। দাদা বলল, সত্যি করে বলতো, কাল রাতে তোর সাথে কি হয়েছে? আমি থতমত খেয়ে বললাম, না তো দাদু, তেমন কিছু তো হয়নি। এরপর দাদু বলল, কাল রাতে যখন আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ার পর আমি স্বপ্নে দেখলাম একটি অবয়ব আমার সামনে এসে মোটা এবং কর্কশ গলায় বলল, যদিও তোর নাতিকে কাল ছেড়ে দিয়েছি, তবে যদি তোর নাতিকে ভালো দেখতে চাস তাহলে কাল ওখানে মোরগ পোলাও দিয়ে আসিস। এর পরের দিন দাদু ওখানে গিয়ে বড় একটি মোরগ আর পোলাও দিয়ে এসেছিল। এরপর থেকে আমি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিলাম, আমার আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা একান্তই আপনার নিজের ব্যাপার। আসলে আমাদের অগোচরে প্রতিনিয়তই অদেখা কত ঘটনাই না ঘটে, যা বিজ্ঞান দিয়ে এবং নিজের স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে বিচার করা সম্ভব নয়। গল্পটা পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মুন্না এবং আমার ভাগ্নে সজীব। ঠিকানা জেলা নওগাঁ, থানা বদলগাছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। বুঝতে পারছেন আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে, এবং তার আগে বৃহস্পতিবারে, এবং তার আগে মঙ্গলবারে, এবং তার আগে রবিবারেও।
সুতরাং বুঝতেই পারছেন যে পুরো সপ্তাহ জুড়েই নানান ধরনের আয়োজন থাকে ভূত.com-এ। আর সেই কারণেই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।